অফিসিয়ালি আমার ডেবিউ হচ্ছে গোলমাল রিটার্নসে। প্রীতমদার সাথে সম্পর্ক কিরকম ছিল? প্রথম বাংলা ছবি ঋতুপর্ণা কাপুর ছবি ছিল খেলা। আমি একজন কম্পোজারের কথা মিস করে গেলাম যার সাথে অল্প কাজ করেছি কিন্তু জিৎ গান, অল্প গেয়েছি কিন্তু খুব হিট, মানে ভালো একটা হিট গান গিয়েছিলাম। মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে, বুক থুকু বুক চাঁদ পারামুখ চিলে কোঠাজ ভাসছে। আমার সঙ্গে অরিজিৎদার প্রচুর হিটস আছে। একটা কথা বলবো, এই ভয়টা কিন্তু আমার এখনো হয়, এই ভয়টা এখনো হয়, এই ভয়টা ভালো। কি কি ভাষা গিয়েছে? তামিল, তেলেগু, কান্নাড়া, মালায়ালাম, মারাঠি, নেপালি, ভোজপুরি, গুজরাটি, পাঞ্জাবি, আসামিজ। ভাষাটা বুঝলে কি করে? অভিনয়ের কিন্তু তামিলে একটা অফার পেয়েছি আমি। আমার প্রথম বাংলা ছবি রেশমি মিত্রর ছবি লাইন অ্যান্ড লাইট, থ্যাঙ্কস টু ঋতুপর্ণা সেনগুপ্ত, দ্য মেগা মুভি স্টার অফ বেঙ্গল। দেখতাম, মানে দাদা রিটায়ার করে যাওয়ার পর থেকে আর দেখি না। মিষ্টি কথা আমি সবসময় বলি না, মানে আমি একটু খাটখাট কথাও বলি। মানে মনের মতন কেউ কি জীবনে এন্ট্রি নিয়েছে না এখনো কিছু হয়? আমার বয়স বাড়ে, টাইম মতো বাড়ে, আমি বুড়িও হবো, আমার কোনো অসুবিধা নেই। নমস্কার, ইটস মাজ্জা বাংলা, আপনাদের সকলকে স্বাগত। আর বুঝতেই পারছেন যে এরকম একটা প্ল্যাটফর্মে বসে আছি মানে ইটস মাজ্জার খোলাখুলি আড্ডা নিয়ে চলে এসেছি। আজকের আড্ডা যার সাথে দেব সে আমার থেকে বয়সে অনেকটাই ছোট, তাকে আমি রীতিমতো অনেকটা বড় হতে দেখেছি এবং আমার খুব প্রিয় একজন মানুষ, খুব কাছের মানুষ এবং একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে। মানে যদিও সে একজন এখন খ্যাতনামা গায়িকা বলা চলে, তার পরিচয় তো আর অন্য কিছু লাগে না। একদম সরাসরি চলে যাব তার কাছে, কথা বলবো। আজকে আমাদের অতিথি হচ্ছে অন্বেষা দত্তগুপ্ত। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সবার প্রিয় অন্বেষা। হ্যাঁ অন্বেষা, তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে। আর দেখতেই পাচ্ছেন একদম সত্যি কথা, এখন একটা রীতিমতো বড় হয়ে গেছে, কিন্তু ওকে দেখছি অনেক বছর ধরে, অনেক দিন ধরে ওকে দেখছি এবং যত দেখছি আর অনেক ডেভেলপ করেছে নিজেকে, অন্তত গানের দিক থেকে অনেক ডেভেলপড আগের থেকে। তো প্রথম কথা বলি যে এই যে একটা ছোট জার্নি এত বছরের, গান বাজনা দিয়ে শুরু, প্রথম গান শেখা কার কাছে? প্রথম গান শেখা সেই অর্থে আমি তো সেকেন্ড জেনারেশন মিউজিশিয়ান, তো আমার মা একসময় প্রফেশনালিও গান করতেন, সেই সুবাদে বাড়িতেও একটা পরিবেশ আমি সবসময় পেয়েছি এবং মার গাইডেন্সটা, মানে ফর্মালি আমার শাস্ত্রীয় সঙ্গীতের ট্রেনিং আমার গুরুজির কাছে, আমার ক্লাসিক্যাল মিউজিকের গুরুজি শ্রী জয়ন্ত সরকার, ওনার কাছে আমার যখন 4 বছর বয়স তখন মা বাবা নিয়ে যান। কিন্তু তার আগে একদম বেবি স্টেজটায় শুরুতে মার মুখ থেকেই গান শোনা, তো প্রথম গুরু বলতে মাকেই জেনেছি আমি। তারপর অবভিয়াসলি ফর্মাল ট্রেনিং উইথ মাই গুরুজি, অ্যান্ড এখনও ওনারই আশ্রিত। এবং তার পরবর্তীকালে যেই শিল্পীদের শুনে ইন্সপায়ার্ড হয়েছি, যেই কম্পোজারদের মিউজিক শুনে ইন্সপায়ার্ড হয়েছি, সবাই ডিরেক্টলি তাদের কাছে বসে শিখিনি, কিন্তু তাদের থেকে অনেক কিছু শিখেছি। আরেকটা জিনিস হচ্ছে যে প্রথম একটা রিয়ালিটি শোতে আসা, মানে সেটা হচ্ছে আমুল মোস্ট প্রবাবলি ভয়েস অফ ইন্ডিয়া, ওটাতে, এবং সেটার ফাইনাল এপিসোডে যেটা আমার যতদূর মনে পড়ছে, কারণ গানের সামনে বসেছিল স্বয়ং বিগ বি বসেছিল এবং তিনি খুব মানে রীতিমতো তালে তাল মেলাচ্ছিলেন। তো সেই সময় যখন একটা কম্পিটিশনে যাওয়া, তখন তো বয়স অনেক কম এবং সেই সময় ওই সময় সমসাময়িক অনেক কম্পিটিটররা বেশ স্ট্রং গায়ক, মানে অনেকটা বেগ পেতে হয়েছে। তো যখন এরকম একটা প্ল্যাটফর্মে যখন পারফর্ম করছো, তখন কতটা ভয় লেগেছিল বা কতটা কি ফিল করেছিল রাজা বলা? দেখো, প্রথম যখন আত্মপ্রকাশ, যখন কেউ আমাকে চেনে না, তখন একটা অন্যরকম নার্ভাসনেস কাজ করে। মানে তখন ইটস লাইক আ ডু অর ডাই সিচুয়েশন, মানে আমাকে এখানে প্রুভ করতেই হবে, না হলে আই হ্যাভ টু কাম ব্যাক হোম, বাড়ি এসে আবার সেই স্কুল যাওয়া, আবার সেই নর্মাল লাইফ। তো যেটা অবভিয়াসলি গ্র্যান্ড ফিনালের পরে আবার আমাকে সেই লাইফটাতে ব্যাক করতে হয়েছিল, বাট থ্যাঙ্কফুলি আই কুড রিচ, মানে কোয়ালিফাই অল দি এপিসোডস অ্যান্ড রিচ দ্য ফিনালে। তো সেইটা আমার একটা লক্ষ্য ছিল যে এই সুযোগটা যখন পেয়েছি, এই সুযোগটার সৎ ব্যবহার আমাকে করতে হবে, মানে যত এপিসোড আমি থাকবো তত এপিসোড আমি গান করতে পারবো। তো সেইটা একটা মাথার মধ্যে ছিল। বাট ওয়ান্স পিপল স্টার্ট নোয়িং ইউ, তখন একটা এক্সপেকটেশনের চাপ তৈরি হয়, তো যেটা শুরুতে থাকে না, যেটা তখন আস্তে আস্তে ফিল করলাম যে এখন তো সবাই আমাকে চেনে, এখন আমার থেকে এক্সপেক্ট করছে যে এরপর এখান থেকে বেরিয়ে আমি কী করবো। তো সেই একটা চাপ তৈরি হয়, যদিও আমি অনেকটা ছোট ছিলাম বলে সেই চাপগুলো খুব একটা ফিল করতে পারিনি, কারণ আমি একটা মা বাবার ছত্রছায়ায় ছিলাম। ফিরে এসে আবার সেই স্কুল লাইফে
ফিরে গেলাম। ওখানে গিয়ে আবার একটা নতুন যাত্রাপথ শুরু হলো, বাচ্চারা এসে অটোগ্রাফ নিচ্ছে, তো একটা নানান রকম কেওটিক, একটা আলাদা মজা। মাঝে মাঝে একটু অস্বস্তিও হতো, কারণ ওটা তো নতুন, আমিও তখন বাচ্চা, তো আরো ছোট বাচ্চারা তখন এসে আমার কাছে স্কুলে অটোগ্রাফ নিত, তো সেইগুলো মজা লাগতো। এবং তারপরে থ্যাঙ্কফুলি প্লেব্যাক অপরচুনিটিস স্টার্টেড হ্যাপেনিং। তো যেই কারণে আমার নিজস্ব গান গাওয়ার যে একটা ইচ্ছে ছিল চিরদিন, যে আমি আমার গান গাইবো, তো সেই স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়, আমাকে বেশি দিন ওয়েট করতে হয় না। এই যে যখন এই আমুল ভয়েস অফ ইন্ডিয়া, তখন তোমার কত বয়স মোটামুটি? আমি যখন ওখানে যখন শোটা শুরু হয়, শুটিং শুরু হয়, তখন 13। যখন ফাইনালসে পৌঁছই, ওটা চলতে চলতে আমার বার্থডে যায়, তো আই জাস্ট টার্ন 14 বিফোর দ্য ফাইনালস। আচ্ছা, এবার প্রথম প্লেব্যাক এটা একটু ডিবেটেবল, কারণ প্রথম প্লেব্যাক আমি সৌরভ শুক্লার একটা ছবিতে করেছিলাম, I Am 24, যেখানে যতীন পণ্ডিতের মিউজিক ছিল। সেটা প্রথম রেকর্ডেড সং আমার ইন হিন্দি ফিল্ম, বাট অফিসিয়ালি আমার ডেবিউ হচ্ছে গোলমাল রিটার্নসে, যেটা ওই শোটা চলাকালীন প্রীতম দা অ্যানাউন্স করেছিল যে হ্যাঁ আমি ওকে ব্রেক থ্রু দেবো। প্রথম তো হি কেপ্ট হিজ প্রমিস, তো ওইটা অফিসিয়ালি আমার ডেবিউ বলে সবাই জানে, গোলমাল রিটার্নসে নীরজ শ্রীধরের সঙ্গে। বাট আমার প্রথম গাওয়া গান ওয়াজ ইন অ্যানাদার ফিল্ম। আচ্ছা, তো প্রীতমদার সাথে সম্পর্ক কিরকম ছিল? খুবই ভালো, ফ্যামিলি রিলেশনের মতো। এবং প্রীতম দা ইজ ওয়ান অফ দোজ কম্পোজার্স যে আমাকে একদম ওই শুরু থেকে গ্রোথ ট্র্যাজেক্টরিটা দেখেছে, কারণ একদম আমাকে খুব র অবস্থায় দেখেছে রিয়ালিটি শো, যখন আমি কম্পিট করছি অন্যান্য বাচ্চাদের সঙ্গে, ওইখান থেকে নিয়ে তার পরবর্তীকালে হি হ্যাজ সিন মি অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার অলসো। তো এই যে চেঞ্জটা, এই গ্রোথটা পুরো দেখেছে, তো প্রীতম দা অনেক কিছু সাক্ষী। আরেকটা জিনিস হচ্ছে যে প্রীতমের মিউজিক একটু অন্য টাইপের কম্পেয়ার টু আদার মিউজিক ডিরেক্টর, এবং প্রীতমের অনেকগুলো হিটও আছে, হিট ছবি গান তো প্রচুর হিট আছে। প্রীতম দা আমারও খুব ব্যক্তিগতভাবে খুব প্রিয় মানুষ, এবং যোগাযোগে আছেন, রেগুলার রয়েছে, আমি ফোন করলে ফোনটা ধরে আর কি। তো আমি বলছি যে প্রীতমদার যে মোড অফ কম্পোজিশন যেটা করে, সেটার মধ্যে কিন্তু অনেকটা আধুনিকত্ব রয়েছে, মানে একটা মেলোডিটাকে বেশি স্ট্রেস দিয়ে। এবং আমার যতদূর মনে পড়ে, ওই আমুলে তুমি বোধহয় শ্রেয়ার গানটা গেয়েছিলে না, আমি যে তোমার, এরকম একটা গান, কিন্তু ওইটা কিন্তু যেরকম ক্লাসিক্যাল ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ওখানে, এবং মেলোডিটাও ইম্পর্ট্যান্ট, দুটোকে মিলিয়ে একই সাথে এই এতটা টাফ গান, এবং তোমার সামনে বসে শ্রেয়া ঘোষাল শুনছে যে আমার গানটা আরেকজন গাইছে, এটা কিন্তু একটা বড় পাওয়া। তো তারপরে কি শ্রেয়ার সাথে তোমার ইন্টারাকশনে কি কথা হয়? শ্রেয়া দিদি খুবই আমাকে তখন ব্লেস করেছিল, খুবই, শি ইউজ টু বি ভেরি ফন্ড অফ মি ওই সময়টা। তো খুবই ব্লেস করেছিল, এবং এক্সাইটেড হয়ে গিয়ে আমাকে বলেও ফেলেছিল ফাইনালের পর, তো আমার থেকেও ভালো গিয়েছিস, মানে দ্যাটস ভেরি হাম্বল অফ হার। সেটা অ্যাকচুয়ালি সত্যি বলে আমি মানিনি, কিন্তু শি ইজ এ হাম্বল পার্সন, ভেরি ডাউন টু আর্থ অ্যাজ অ্যান আর্টিস্ট। তো সেই কারণে তখন ওই সময়টা, এবং আমি যেহেতু ওর গান শুনে বড় হয়েছি, এবং শি ইজ ওয়ান অফ দোজ আর্টিস্ট, যখন আমরা স্কুল লাইফ আইকন বলতে, হ্যাঁ, সুনিধি দিদি একদিকে গ্রো করছে আর শ্রেয়া দিদি একদিকে গ্রো করছে, তো ওরাও ইমার্জিং তখন, আমরা যখন স্কুলে পড়ি, তো ওই সময়টা মানে আমাদের চাইল্ডহুডটা জুড়ে ওরা পুরো রয়েছে। তো সেই কারণে যখন আমি জানতে পারি পার্টিসিপেট করার সময় যে আমাদের জাজেস প্যানেলে রয়েছে শ্রেয়া ঘোষাল, খুব এক্সাইটেড হয়েছিলাম। তো তারপরে তো ন্যাচারালি একটা সম্পর্ক হয়, একটা ব্যক্তিগত সম্পর্ক হয় শোটা চলাকালীন, এবং তার পরবর্তীকালেও বেশ কিছু রিয়ালিটি শোতে একসঙ্গে আমরা কাজ করেছি। আরেকটা জিনিস হচ্ছে যে রিয়ালিটি শো তোমরা যখন পার্টিসিপেট করেছো, আর আজকের দিনের রিয়ালিটি শো, সেটা কিন্তু ফরমেশন অনেকটা বদলে গেছে, ঠিক আছে? মানে গানের পরিধি, গান গাওয়ার যে পরিধি, এবং গান সিলেকশনের যে পরিধি, সেগুলো অনেকটা বদলে গেছে, অনেকটা মডার্নাইজেশন ঢুকেছে মিউজিকের মধ্যে, সেটা এখনকার রিয়ালিটি শোতেগুলো দেখা যায়। কিন্তু যখন তোমরা করতে, যখন অরিজিনালিটিটাকে বজায় রেখে চলতে হতো, তখন কিছু কোনো পারমিটেশন কম্বিনেশন অ্যালাউ করতো না। এটা কীভাবে ফিল করো যে গানের যে এই ট্রানজিশনটা হয়েছে, গানের অরিজিনালিটিটাকে বজায় রাখছে না, কিন্তু তার মধ্যে অনেকটা আধুনিকত্বও ঢোকাচ্ছে, কিছুটা অরিজিনাল রেখে তারপর গানটাকে স্পিড করছে, এটা আজকের দিনে দাঁড়িয়ে থাকলে তোমার কি অনুভূতি হতো অ্যাজ এ সিঙ্গার? আজকের দিনে দাঁড়িয়ে থাকলে আমার একটা জিনিস মনে হতো যে যেটা কম্পিটিশনের একটা মূল আইডিয়া, যে ট্যালেন্ট হান্ট, যে ট্যালেন্ট এখান থেকে খুঁজে বার করা হবে স্কাউট করে, তো দ্যাট আইডিয়া ইজ গেটিং কারাপ্টেড, এটা আমার মনে হচ্ছে। কারণ আমাদের সময় আমরা যদি বেসুরে ইমপারফেক্ট গাইতাম, ইমপারফেক্ট পারফরমেন্সটাই শোনানো হতো সবাইকে, সেটাকে হোয়াইট ওয়াশ করা হতো না, যেটা এখন হয়। তো দ্য হোল আইডিয়া অফ কম্পিটিশন
is getting lost somewhere. It looks very nice. চকাচন্দ আছে, সাউন্ডের চকাচন্দ আছে, ওয়েল মিক্সড, একটা সুন্দর ইভেন্ট দেখছি এরকম মনে হয়, কিন্তু সেইটাই তো সব নয়। ওটা যদি একটা অ্যাওয়ার্ড ফাংশন বা অন্য কিছু হতো তাহলে আমি বলতাম না, কিন্তু আইডিয়াটা যদি ট্যালেন্ট হান্ট হয় এবং সেটা যদি উদ্দেশ্য হয়, তাহলে আমার মনে হয় যে যেমন গাইছে সেইটাই প্রেজেন্ট করা উচিত। একাধার তুমি অনেকের সাথে কাজ করেছো, মিউজিক ডিরেক্টরদের কথা এবং সম্প্রতি এই কয়েক সপ্তাহ আগে একটা ছবি রিলিজ করলো যে একটি নটির উপাখ্যান বিনোদিনী। তো এটা তো তোমার একটা সুন্দর একটা রোমান্টিক নাম্বার আছে, তো সেটা সৌমেন্দ্র সৌমজিৎ দুজনে কম্পোজ করেছে। তো ওদের সাথে কাজ করার কেমন অভিজ্ঞতা ছিল? আমি খুব আই ফিল ভেরি প্রাউড অফ দেম। সৌম্যজিৎদের সঙ্গে আমার মানে সৌরেন্দ্রদার সঙ্গে পরবর্তীকালে আলাপ, সৌম্যজিৎদের সঙ্গে আমার রিলেশনটা অনেক পুরনো। কারণ আমি যখন বাংলা সারেগামায় বাচ্চা পার্টিসিপেট করেছিলাম, তখন বড়দের সিজনে সৌম্যজিৎদা ছিল অ্যাজ আ কন্টেস্টেন্ট। তো সেই সময় থেকে আলাপ, এবং আই এম ভেরি হ্যাপি টু সি দেম গ্রো, বোথ অফ দেম। এবং এখন মিউজিক ডিরেক্টর ডুও হিসেবে ওরা আত্মপ্রকাশ করেছে। এইটা সম্ভবত ওদের প্রথম ছবিতে কাজ, মিউজিক ডিরেকশন। এর আগে ওদের কনসেপচুয়ালাইজ শোজ, কনসেপচুয়াল শোজে আমি গান করেছি, ওদের সাথে অনেক কাজ করেছি, কিন্তু প্রথম ছবির গান বলতে এইটা তো। এবং এই গানটা সবার ভালো লাগছে, সেটা আমাদের একটা প্রাপ্তি। খুবই ভালো কাজ করেছে। হ্যাঁ, এবং রুক্মিণী যথেষ্ট সুন্দর লিপও দিয়েছে তোমার গান। তো সেটা একটা ব্যাপার। প্রথম ছবির জন্য গান যেটা করেছিল বললে, যেটা তুমি যে প্রীতমের সুরে করেছিলে, এবং সেটাতে লিপকে দিয়েছিল করিনা কাপুর খান। তখন খান হয়নি, করিনা কাপুর ছিল, করিনা ম্যাম ছিলেন এবং অমৃতা অরোরা ছিল, দুজন হিরোইন ছিল। আচ্ছা, তো ওইটাতে গোলমালের পর তারপর মানে কোন ছবির জন্য? গোলমালের পর ইমিডিয়েটলি সেকেন্ড বলিউড ফিল্ম আমার মনে পড়ছে না, তারপরে রাঞ্জনা, কাঞ্চি, সুভাষ গাইয়ের, তারপর রিভলভার রানী। আমার ঠিক ক্রনোলজিটা মনে নেই, বাট সুভাষ গাই ইজ ভেরি মিউজিক্যাল। মানে ওনার প্রত্যেক কটা ছবির মিউজিক নিয়ে একটু আলাদা করে বলতে হয়। মানে আমরা সেই মানে ছোটবেলা থেকে দেখি সেই হিরো থেকে শুরু করে পরের দিকের যে ছবিগুলো এরকম। তো সুভাষ গাইয়ের সাথে অভিজ্ঞতা কেমন ছিল? দারুণ অভিজ্ঞতা। মানে আমি অন্যান্য ছবিগুলোর কথা বললাম, মানে ইনফ্যাক্ট রাজশ্রীর সময়ও, মানে যখন প্রেমলতা নিয়ে গান করতে গেলাম, তখন সুরজজির সঙ্গে যখন মিট করলাম, ওদের ফ্যামিলিকে মিট করে বুঝতে পারলাম যে ওদের সিনেমাতে ওরা যেটা দেখায় অ্যাকচুয়ালি ওদের ফ্যামিলিটা ওরকমই। তো মানে ফ্যামিলি ড্রামা তো জন্য তো বিখ্যাত ওরা। তো সেই সুরজ বাজাতিয়া, রাজশ্রী, হ্যাঁ, তো ওই জিনিসটা যে সবাই মিলে একসাথে রেকর্ডিংয়ে আসা, মানে রাজশ্রীর কিছু লোক এসছে, প্রোডাকশন টিম থেকে কিছু লোক এসছে, এই যে ইনভলভমেন্টটা এখন সব ছবির রেকর্ডিংয়ে পাওয়া যায় না। তো মানে আমরা অনেক সময় কে ডুয়েট গাইছি সেটাও জানতে পারি না। তো এরকম ছন্নছাড়াভাবে কাজ হয়, সবারই সময়ের অভাব, খুব ফাস্ট হয়ে গেছে জীবন। তো সেইভাবে ইন্ডাস্ট্রিও চলছে, সেটার একটা মানে কি বলবো, সেটার একটা প্রভাব তো পড়ে সব কিছুতেই, এই যে ফাস্ট পেসেড লাইফ। কিন্তু কিছু কিছু প্রোডাকশন হাউস আছে যারা ওইভাবে কাজ করতে। তো মুক্তা আর্টস, মানে সুভাষজি যেটা প্রোডাকশন হাউস, কাঞ্চিতে যখন আমরা গান রেকর্ড করলাম, তো তখন রেগুলারলি সবার সঙ্গে দেখা হতো। মানে এক জায়গায় একজন রিদম প্রোগ্রামিং করছে, সোনুজি একদিন এসছেন, ইসমাইল দরবার সাহেব তো থাকতেনি স্টুডিওতে, আমরা একদিন গেছি। তো ওই যে একসাথে সবাই মিলে কেউ একটা ইনপুট দিচ্ছে, ক্রিয়েটিভলি একটা জিনিস তৈরি হওয়া, সেইটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যেটা কাঞ্চি তো খুব পুরনো ছবি না, মানে তো আই ওয়াজ 19, মানে 10 বছর, এখন খানিকটা পুরনো হয়েছে। তো সেই অর্থে দেখতে গেলে তখন কিন্তু ওইভাবে কাজ হতো না, বাট হি বিলিভড ইন দ্যাট ফরম্যাট, যে সবাইকে ডেকে নিয়ে স্টুডিওতে একসাথে কাজ করবে বসে। তো ওনার ছবিতে কাজ করার সুবাদে আমি আবার ওই জিনিসটা দেখলাম। আরেকটা জিনিস হচ্ছে যে প্রথম বাংলা ছবির জন্য কোনটা করলে? প্রথম বাংলা ছবি ঋতুপর্ণা কাপুর ছবি ছিল, খেলা। আচ্ছা, ওখানে কোন গানটা ছিল? এক যে আছে রাজা, এবং রাজা সঞ্জয় ওয়াজ দ্য মিউজিক ডিরেক্টরস, দে ওয়ার দ্য মিউজিক ডিরেক্টরস। এবং ওটা আমার ফার্স্ট বাংলা ছবি। এটা দু লাইন শুনবো এই গান। নিশ্চয়ই। এক যে আছে রাজা, এক যে আছে রাজা, দিনের শেষে রাত পোহালে, ব্যস্ত কেবল এক খেয়ালে, সিনেমাটা না বানালে কিসের তবে মজা, কেবল ভাবে রাজা, সিনেমাটা না বানালে কিসের আবার মজা, এক যে আছে রাজা। তুমি এমন একজন মানুষের নাম নিলে যে আমার প্রথম দিকের চাকরি জীবনে উনি ছিলেন আমার ক্রিয়েটিভ ডিরেক্টর। তাই জন্য মানে প্রথম আলাপেই তার সাথে আমার একটা বাকবিতণ্ডা হয়। তারপর বলে না,
তুই যেটা বলেছিস ঠিক, এটাই ঠিক ছিল। মানে পরের দিকে ঋতুদার সাথে একটা অন্যরকম মানে কাজ করে একটা আলাদা মজা, মানে এতটা ওপেন স্পেস দিত, কিন্তু খুব চুজি ছিল, কিন্তু মানে যদি পছন্দ না হতো কখনো বলতো না যে না এটা ঠিক আছে, হয়েছে এরকম একটা ক্যাজুয়ালি বলে দিই। তো বাংলা ছবি ঋতুপর্ণ ঘোষের একটা তখন বড় ব্যাপার। তো তারপরে এবং এই যে বাংলা ছবির মাঝখানে খুব খারাপ অবস্থা হয়েছে লাস্ট 10-12 বছর আগে থেকে আমরা দেখেছি বাংলা উত্থানটা শুরু হলো একটু মানে জাস্ট এটা মানে ঢেউয়ের মতো নিচে গিয়ে আবার এখন যেন বাংলা সিনেমা মানে লোকে হলের টাকা দিয়ে টিকিট কেটে যাচ্ছে দেখতে, এখন মাঝখানটা সেটা ছিল না। এখন তুমি কাজ করলে এই যে লাস্ট যে 10-12 বছর গ্যাপের কথা বলছি, তো সেই সময় অনেক মিউজিক ডিরেক্টর কলকাতায় তোমাকে অ্যাপ্রোচ করেছে, কার সাথে কাজ করে বেশি মজা লেগেছে? আমার দেখো, আমার কলকাতায় আই হ্যাভ বিন ভেরি লাকি, মানে দ্য বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি। তো সেখানে মানে যদিও আমি সব ভাষাতেই মোটামুটি ভারতবর্ষে কাজ করি, কিন্তু এটা আমার নিজের ভাষা এবং আই ফিল ভেরি রুটেড উইথ দিস ইন্ডাস্ট্রি। তো সেই কারণে আমার মনে হয় যে এখানকার যারা কম্পোজার্স তাদের মধ্যে ইন্দ্রদীপদার সঙ্গে আই হ্যাভ হ্যাড সাম রিয়েলি আইকনিক হিটস। পরপর রাজ চক্রবর্তী প্রচুর ছবিতে, প্রচুর হিট গান, জয় সরকার, জয়দার সাথে প্রচুর গান, দারুণ মানুষ। দেবজ্যোতি মিশ্রর সঙ্গে, দেবুদার সঙ্গে অদ্ভুতভাবে সিনেমা আর টেলিভিশন দুটো মানে মিডিয়ামেই আমি প্রচুর গান গেয়েছি। আচ্ছা, তো কিছু কিছু ফেভারিটসদের কথা বললাম, এর বাদেও আছে অনেক ফেভারিটস, এদের নামটা আমার মুখে নেই। দেবুদার সাথে কি কি করেছে? দেবুদার সাথে নটবর নটআউট থেকে শুরু করে তারপর বাড়ি তার বাংলা, তারপরে বাংলা টেলিভিশনে মানে দীর্ঘদিন প্রচুর টেলিভিশন সিরিয়ালের টাইটেল ট্র্যাকস, তারপর অনেক মানে এত শুনতে, আমি চ্যানেলের নাম নিচ্ছি না, আমার দেবুদার সঙ্গে কাজ শুরু এখানে নিতে পারো, এখানে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। রূপসী বাংলা বলে একটা চ্যানেলের থিম সং প্রথম গাইতে গেছিলাম, এবং তখন আমি ভীষণ ছোট। ইন্দ্রদীপদা কাজ করিয়ে খুব খুশি হয়েছিল, তাই আমার নামটা ইন্দ্রদীপদাই রেকমেন্ড করেছিল যে প্লিজ কল দিস কিড অ্যান্ড রেকর্ড হার। ইন্দ্রজিৎ এরকমই বলে। মানে হ্যাঁ, মানে আই অ্যাজিউমড এরকমই কিছু বলেছিল নিশ্চয়ই। তো যাই হোক, তো তারপর হচ্ছে ইন্দ্রদীপদার সাথে কোন কোন গানটা গিয়ে বেশি মনে আছে, মানে কোন গানটাকে মনে নেই তো, মানে এরকম প্রচুর। সব থেকে মেজর হিট কোনটা হয়েছে? মেজর হিটস সো মেনি। তার মধ্যে যোদ্ধার গানটা আমি খুব মানে লাইভ কনসার্টে গাই, ওই গানটা রয়েছে, কানামাছির গান রয়েছে, তারপর প্রলয় আছে, বোঝে না সে বোঝে না, মানে আমি কোনটা বোঝে না সে বোঝে না কোন গানটা গিয়েছিল? বোঝে না সে বোঝে না টাইটেল ট্র্যাক। টাইটেলটা কি? ইয়েস, আচ্ছা, এটাই তো, ওটা তো হিট। সো ওটা দুটো ভার্সনই, মানে এবং ওটা দুটো ভার্সন আমরা সেম ডেতে রেকর্ড করেছিলাম। সো আমরা খুব আনন্দ করে রেকর্ডিংটা করেছিলাম, অরিজিৎদা, আমি, ইন্দ্রদীপদা সবাই স্টুডিওতে একসাথে জমজমাট একটা ফ্যামিলি মতো একটা পরিবেশ, আড্ডা হচ্ছে, গান হচ্ছে, তো এরকমভাবে হয়েছিল রেকর্ডিং। তো একটা গানে দুকলি হয়েছে, যেটা তোমার পছন্দ, সে বোঝে না হোক বা নটবর হোক, যেটা। আচ্ছা, ওকে। আচ্ছা, ইন্দ্রদীপদার একটা গান করছি তাহলে দেবুদারও একটা শোনাতে হবে। ওকে, নিশ্চয়ই। আমি একজন কম্পোজারের কথা মিস করে গেলাম, যার সাথে অল্প কাজ করেছি কিন্তু জিৎ গান, অল্প গিয়েছি কিন্তু খুব হিট, মানে ভালো একটা হিট গান গিয়েছিলাম। আপাতত ইন্দ্রদীপদার গান একটা শোনাচ্ছি, মনে করছে যেটা যোদ্ধার নাম। তোমাকে ছাড়া এই আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না যে রূপ কথা তোমাকে শোনাই, সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙিন, হয়নি কখনো মন, সারাটা রাত আসছে না ঘুম, ধরেছি হাত, থাকবো সারা জীবন। এবার দেবজ্যোতি মিশ্র। আচ্ছা, ওকে। মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে, বুক ধুক বুক চাঁদ পারাম চিলে কোঠা আজ ভাসছে, মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই বন্যা, কাক ভেজা মঞ্চল থই থই একলা রাজকন্যা, তুমি আর আমি দুজনেই একা পারি নিয়ে খেলা জিততে, মম চিত্তে নীতি বৃত্তে কে যে নাচে। খুব সুন্দর এই কম্পোজিশনটা, দারুণ, মানে
ইনফ্যাক্ট এই গানটা যখন রেকর্ডিংয়ের পর, বহু বছর আগের কথা বলছি, তো সেই গানটা রেকর্ড হওয়ার পর তখন দেবুদার সাথে আমি একটা অন্য প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমাকে বললো গানটা শোন তো কেমন হয়েছে। আমি বললাম জিজ্ঞেস করবি না কে গিয়েছে, আগে শুনবি। হ্যাঁ শুনলাম। আমি যে তুমি হঠাৎ করে মমচিত্তে দিতে দিতে ঢোকালে, না এত জুড়বো কী করে বল, এত সুন্দর করে এইভাবে জাম্প করে যে ঘুরি। দেবুদার একটা এক্সপ্লেনেশনে দেখবে খুব হাত পা ঘুরিয়ে ঘুরিয়ে কথা। আমি এবার বলো কে গিয়েছে। না না তুই তো এক্ষুনি ফোন ঘুরিয়ে দিবি। কে বলছে অন্বেষা গেছে। দ্যাট এটা অন্বেষা না, বিয়ার কি মারছে। বলছে না রে এটা অন্বেষা গেছে। আবার শোনালো আমাকে, তখন আমার মনে আছে গানটা। এই গানটা শোনার পর আমাকে বললো যে যেদিন রিলিজ করবো আমি তোকে সিডিটা দেবো। এখন আছে আমার বাড়িতে, যেটা মাঝে মধ্যে চালিয়ে এটা। হ্যাঁ তখন সিডি ছিল, এবং এখন তো সবই মোবাইলে হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। তো জানি না কতটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, কিন্তু সিডি বিক্রি হলে তো আর্টিস্টও দুটো পয়সা পায়। কারণ আমরা তো ডিজিটাল মাধ্যম, আমরা সবসময় ডিজিটালকে না বলতে পারি না। ডিজিটাল আমাদের কাছে এখন প্রায়োরিটি। আরেকটা জিনিস, কো সিঙ্গার হিসেবে মেল অনেকের সাথে ডুয়েট করেছে, তার মধ্যে কার সাথে গান গাওয়াটা খুব ভালো লেগেছে? আমার সঙ্গে অরিজিৎদার প্রচুর হিটস আছে, মানে সেই অর্থে দেখতে গেলে মানে পিপল অলসো, মানে আমাদের কমন ফ্যান্স যারা, তারা আমাদের গানগুলো খুব পোস্ট করে। অ্যান্ড অলসো আমাদের ওয়ার্কিং রিলেশনশিপটা খুবই ভালো, ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, এবং শিল্পী হিসেবে তো কোনো তুলনা হয় না, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। তো অরিজিৎ দা ইজ ওয়ান অফ দেম, এবং ও যেহেতু টাইম লাইন ওয়াইজ বয়স আমার বয়সের অনেকটা কাছাকাছি তুলনামূলকভাবে, বাকিরা অনেকটাই সিনিয়র। আমার সাথে শান দাদারও খুব ভালো রিলেশন, অনেক গান গিয়েছি একসাথে। সোনুজির সাথে কানাডায় গিয়েছি, হিন্দিতে সুভাষ ঘাইয়ের ছবির গান দিয়ে সোনুজির সঙ্গে ডুয়েট। সোনুজিও খুবই স্নেহ করেন। জাভেদ আলীর সঙ্গে কিছু গান আছে। তো আমি কয়েকটা নাম রিসেন্টলি তো কলকাতার একটি টেলিভিশন চ্যানেলে তার বাংলা গান শুনতে পাচ্ছি আমরা, একদমই তাই, এবং ভালো মানে তুলে গানটা গাইছে আর কি, এমন নয় যে গাওয়ারটা গেয়ে দিলাম ওরকম ব্যাপার। সিঙ্গার, মানে আমি স্টুডিওতে সামনাসামনি ওনাকে কাজ করতে দেখেছি তো, এবং আমি আমার প্রথম যখন কম্পোজার হিসেবে আমার প্রথম ছবিতে আমি কম্পোজ করি একটা বাংলা ছবিতে, ওখানেও জাভেদ ভাইয়া গাইতে এসেছিল, সুনিধি দিদি গাইতে এসেছিল। তো ওখানে বেন আই রেকর্ডেড দেন, মানে জাভেদ ভাইয়ার কথাই বলবো যেহেতু কো সিঙ্গারের কথা হলো, এত মানে সে বাধ্য ছেলের মতো, আমার একটু মনে হয়নি যে আমি নতুন কম্পোজার, মানে কম্পোজারকে সেই গুরুর দরজাটা দেওয়া, সেই জায়গাটা দেওয়া, সেই রেসপেক্টটা দেওয়া, এই ভ্যালুসগুলো আমার মনে হয় যে এখনকার যারা উঠতি সিঙ্গার্স, তারা যদি এই ভ্যালুসগুলো একটু, যখন স্টুডিওটা তো মন্দির, স্টুডিওতে ঢোকার সময় এই ভ্যালুসগুলো নিয়ে ঢুকলে আমার মনে হয় আরও তারা অনেক কিছু শিখতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে, দেখো এতজন মানুষের সাথে কাজ করেছো, টলিউড বলো বলিউড বলো, এবং বিদেশি শো করেছো, তো তোমার মনে হয় না যে শো যখন কোনো একটা পাবলিক প্ল্যাটফর্মে তুমি গাইছো, তো তখন দর্শকের সাথে একটা ইন্টারাকশন ম্যাটার করে? শিল্পীর সাথে, শিল্পীকে তারা কতটা বুঝছে, এই ফিল্ডে যখন প্রথম স্টেজ করলে যখন, তখন সেই ভয়টা ছিল যে লোকে যদি কিছু বলে বা এরকম লোকের ভালো লাগবে কিনা, খারাপ লাগবে কিনা, তখন তো অনেক ছোট যখন স্টেজ করেছো প্রথম? একটা কথা বলবো, এই ভয়টা কিন্তু আমার এখনো হয়, এই ভয়টা এখনো হয়, এই ভয়টা ভালো, কারণ এই ভয়টা আমাদেরকে গার্ড করে, সেফ গার্ড করে ফ্রম বিং ওভার কনফিডেন্ট। কারণ একটু হ্যাভিং দ্যাট বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক ফিলিং বিফোর ইউ গেট অন দ্য স্টেজ অর বিফোর ইউ এমবার্ক আপন অন আ স্পেশাল প্রজেক্ট, যে কোনো কাজে, এবং স্টুডিওতেও যখন মাইক ফেস করি, এখনও মনে হয় যে ঠিকঠাক যেন ডেলিভার করতে পারি, যেটা কম্পোজার চাইছেন সেটা যেন আমি দিতে পারি, যতগুলো রিটেক উনি চাইছেন ততগুলো যেন সেম এনার্জি দিয়ে আমি দিতে পারি। তো স্টেজে ওঠার আগেও সেই জিনিসটা মনে হয়, ওখানে তো আমি কমিটেড টু মাই অডিয়েন্স, তারা যেটা চাইছেন সেইটা যেন আমি ফুলফিল করতে পারি ইন দ্য কনটেক্সট অফ এন্টারটেইনমেন্ট অফকোর্স, এবং সেখানে আমার নিজের চাওয়া পাওয়া, নিজের ভালো লাগারও কিছু জিনিস আমি প্রেজেন্ট করলাম, তো সব মিশিয়ে একটা স্পেকটাকেল তৈরি হয় আমাদের অনুষ্ঠানে বা লাইভ শোতে, যেটা আমরা করার চেষ্টা করি। এবং এখনকার দিনে লাইভ শোতে তো শুধুমাত্র যে গান গাওয়া সেটা তো নয়, স্টেজ ক্রাফটের মধ্যে আরও অনেক কিছু থাকে আমাদের, অনেক ইটস আ ফুল ফ্লেজেড প্রোডাকশন, লাইট সাউন্ড সব কিছু মিলিয়ে একটা অভিজ্ঞতা তৈরি হয়। তো সেই দিক দিয়েও কিছু খাটনি করতে হয় আর্টিস্ট হিসেবে, টু গ্রো, টু ইভলভ।
উইথ টাইমস। তো সেই জিনিসগুলোতে ওয়ার্ক করার চেষ্টা করি এবং ওইটুকু ভয় থাকা ভালো। একটা জিনিস হচ্ছে, তুমি বললে যখন তোমার কম্পিটিশন ফেজ চলছিল, একদিকে শ্রেয়া ঘোষাল, একদিকে সুনিধি চৌহান, ঠিক আছে, তাদের গান মোটামুটি মানে শুনতে 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 এগিয়েছো। লতা মঙ্গেশকর যে কথা কি বলবে, তার গান তোমার কেমন লাগে? উনি তো এভারগ্রিন, মানে আইকন, মানে কোনো শব্দ ইনাফ নয় ওনার কথা বলার জন্য। মানে গান সরস্বতী বলতে আমাদের ভারতবর্ষে আমরা ওনার কথাই, ওনার মুখটাই ভেসে ওঠে আমাদের সকল শিল্পীদের, কেন সকল যারা গানের, যারা যারা মিউজিক প্রেমী মানুষ, তাদের সবার চোখেই সবার মনে ওই ছবিটাই ভেসে ওঠে। সরস্বতী, মানুষ রূপে সরস্বতী যদি কাউকে আমরা, এটা ঠিক, আমরা সরস্বতীকে হারিয়েছি, সেটা একটা আমাদের দুঃখের ব্যাপার। মানে ওনাদের এন্টার ফ্যামিলি আর কি বলা গেলে, আশাজি যেরকম, আশাজির তো এত ম্যাক্সিমাম হিটস রয়েছে। আর একদিন একটা আশাজির একটা ইন্টারভিউতে বলেছিলেন, কোথায় একটা কাগজে বোধহয় বলেছিলেন, যে আমরা যদি গান না গাইতাম তাহলে রিয়ালিটি শো হতো না। মানে ওই গানগুলোই ঘুরে ফিরে হয়, এবং এটা কিন্তু খুব বাস্তব কথা। মানে সত্যি কথা, আমরা যে গানগুলো আমরা অন্তত শুনে বড় হয়েছি, এবং সেই জায়গা থেকে যে লতাজি বলো, আশাজি বলো, কিশোর কুমার বলো, মোহাম্মদ রফি বলো, তো মুকেশজি, এরকম এদের গানগুলো আমাদের কাছে এখনও কিন্তু বাজলে মনে হয় যে একটা ঠিকঠাক। তো এখনকার গানের যেটা দেখা যায় যে লিরিক্যাল ভ্যালিউটা খুব কম, তার মধ্যে মিউজিক ইমপ্লিমেন্টেশন অনেকটা বেশি, এবং নতুন যে মেলোডির ব্যাপারটা যে আমরা এখন নতুন বাংলা গানের দিকে দেখছি, এটা ধীর গতিতে এদিকে চলে আসছে। কিন্তু বাংলা গানে কি আর রিদমিক গান হয়নি? হয়েছে, অনেক গান হয়েছে। তো আমরা যদি সেইভাবে দেখি যে এখনকার মিউজিক আর আজ থেকে প্রায় 15-20 বছর আগের মিউজিকের মধ্যে একটা হেলেন হেভেন ডিফারেন্স তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু এখনও যদি 10টা নতুন গান বাজে, তার মাঝখানে একটা যদি পুরনো গান বাজে, সেটাও কিন্তু মনের মধ্যে একটা ধাক্কা দেয়। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমারও তাই মনে হয়, মানে শ্রোতা হিসেবে বলছি। মানে একটা যেটা এখনকার দিনে হয়ে গেছে, যে আগে তো ইন্টারনেট ছিল না, তাই আমার মনে হয় অপেক্ষা ছিল, এবং দ্য ওভারঅল কোয়ালিটি, সেটা কিন্তু শুধুমাত্র ইটস নট স্পেসিফিক টু আওয়ার কান্ট্রি। তুমি যদি ওয়ার্ল্ড ওয়াইডও দ্য পপ সিন অ্যান্ড অল দ্য মিউজিক কালচার্স তুমি দেখো, ওভারঅল কিন্তু দেয়ার হ্যাজ বিন আ শার্প ফল ইন দ্য কোয়ালিটি। সেটা সব দিক দিয়ে, মানে আমরা প্রযুক্তিগত দিক দিয়ে টেকনোলজিক্যালি অনেক এগিয়েছি, কিন্তু দ্য রিচনেস অফ দ্য কন্টেন্ট ইটসেলফ, সেই দিকে কি আমরা খুব বেশি মন দিচ্ছি? তো সেটা কিন্তু ডিবেটেবল। সেটা আমার মনে হয় যে আরেকটু সেই দিকে ধ্যান দিলে কাজগুলো অনেক বেশি টাইমলেস হতে পারে। যে স্টেজে যখন পারফর্ম করতে ওঠো, মূলত নিজের গান তো গাও, আমি সেটা নিয়ে কোনো বলছি, অন্যান্য শিল্পীদের গান যদি কোনো মানে গাওয়ার পরিকল্পনা করো, এরকম কি রাখো লিস্টে, নাকি দর্শক যদি রিকোয়েস্ট করে তখন তুমি গাইবে? মানে সবার আশীর্বাদে নিজের বাংলা হিন্দিতে যেগুলো হিটস, সেগুলো তো একদম ওয়েস্ট বেঙ্গলে বাংলা হিটসগুলো গাইতেই হয়, সবাই এক্সপেক্ট করে। তার ছাড়া আমি আমি সবার গানই গাই। আমি কবিতাজির গানও গাই, আমি সুনিধি দিদির গান গাই, আমি শ্রেয়া দিদির গান গাই, আমি লতাজির গান গাই, অলকাজির গান গাই, আশাজির গান গাই। সকলে যাদের শুনে ইন্সপায়ার্ড হয়েছি, তাদের গান বাদ দিয়ে তো আমি তৈরি হতে পারতাম না। তো তারা কোথাও না কোথাও আমার মধ্যে থেকে গেছে। কি ধরনের গান তোমার নিজের ব্যক্তিগতভাবে শুনতে ভালো লাগে? দেখো, আমি সব রকমই শুনি, কিন্তু ভালো লাগে, আমি কিন্তু সবসময় গান শুনি সেটা কিন্তু নয়, আমি ইনস্ট্রুমেন্টাল মিউজিকও শুনি, আমি ক্লাসিক্যাল মিউজিক শুনি, আমি সেতারের পারফরমেন্স শুনছি, আমি ফ্লুটের পারফরমেন্স শুনছি, আমি কখনো মনে হলে আজকে এই রাগটা শুনে দেখি। তো এরকমও শুনি, সবসময় ডাজ নট নেসেসারিলি বি আ সং। আবার ফিল্ম সংও শুনছি, সেটার মধ্যে তো নিজেই আছি, তো সেটা তো শুনতে ভালোই লাগে। পুরোনো গান শুনি, নতুন গান শুনি। তো ভালো লাগার গান বলতে আমার যেই গানে মেলোডি কোশেন্ট এবং পোয়েট্রি কোশেন্ট একটু বেশি থাকে, একটু হাই থাকে রাদার, সেই সব গান শুনতে আমার ভালো লাগে, কারণ সেই গানগুলো শান্তি দেয়। তোমার যে এতদিন, মানে যদিও খুব কেরিয়ারটা খুব কম স্প্যানের, মানে যদিও সেদিকে বলছি, এখন মনে হয় না যে মানে তোমার কোনো কম্পিটিটর তৈরি হয়েছে, এরকম কোনো মনে হয়েছে যে আমি যদি এটা না গাইতে পারি তাহলে অন্য কেউ গেয়ে দেবে, বা গানটা তো আমি গাইতে পারতাম, আমি যদি না গাই, বা আমি যদি এই ধরনের সুরটা যদি হতো, তাহলে এগুলোকে নিজের ইনকর্পোরেশনগুলো মনে হয় মাঝে মাঝে? আমি ওই দিক দিয়ে না একটুখানি সেলফ অবসেসড, মানে আই এম ফোকাসড ইন মাই জার্নি। মানে সেই দিক দিয়ে আমি বলতে গেলে যে
হ্যাঁ, এরকম অনেক সময় হয়েছে যে আমরা হিন্দিতে তো বলিউডে একটা কালচার আছে যে একটা গান প্রচুর সিঙ্গারকে দিয়ে গাওয়ানো হলো, তারপর একজন একটা ফাইনাল হলো, সবারটা তো থাকবে না, এটা তো কমন সেন্স। তো সেই কারণে সেরকম অনেক গান বাদ পড়েছে, তখন দুঃখ হয়েছে, খারাপ লেগেছে যে আমারটা কেন হলো না। তো এইগুলো মানে আই হ্যাভ বিন পার্ট অফ দিস কালচার, ইট ইজ স্টিল গোয়িং অন অ্যান্ড মেনি সিনিয়র সিঙ্গার্স অলসো বেয়ার দ্য ব্রান্ট অফ ইট, এরকম না যে আমি এক্সেপশন। তো অনেকেরই এরকম রিজেকশন হয় এবং সেটাকে সবাই ইন্টেনশনালি, মানে ইটস বিজনেস, মানে তাদের যেটা ঠিক মনে হচ্ছে তারা সেটাকে চুজ করছে, এরকম কোনো ইন্টেনশনাল কোনো ব্যাপার না যে কি ইচ্ছে করে বাদ দিয়ে দিলাম বা কিছু। তো এটা হয়ে থাকে, তখন একটু খারাপ লেগেছে। এবং অনেক সময় একটু ঈর্ষা হয় যখন কোনো দারুণ কম্পোজিশন শুনি, তখন মনে হয় যে, এবং মনে হয় যে এটা আমি গাইতে পারতাম, এটা যদি আমি গাইতাম, আমাকে ডাকলো না কেন, তো সেটা একটু হয়, বাট দ্যাটস ইন আ হেলদি ওয়ে, তো ওটা হতেই পারে। এরকম কখনো হয়েছে যে কোনো মিউজিক ডিরেক্টর তোমাকে বললো যে এই গানটা এইভাবে হবে, এবং সেখানে তো মাঝখানে তোমার মনে হলো যে এখানে আমি যদি সুরটা এটা যদি বলি যে এইভাবে যদি গাইতে পারি, এরকম হয়েছে কখনো সিচুয়েশন? এরকম হয়েছে এবং অনেক কম্পোজাররা সেটা অ্যালাউ করেন, মানে তাদের যদি এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় যে এটা হলে আরো ভালো হবে, এনহ্যান্স হবে, তো তখন তারা ফ্রিডম দেন। আবার অনেকে বলেন যে না আপনিই করো যেটা করেছি। তো সেটা ডিপেন্ড করে, প্রত্যেকের পদ্ধতি আলাদা কাজ করা, প্রত্যেকের মানসিকতা আলাদা, তো সেটা তাদের কাজে রিফ্লেক্ট করে। তখন মেনি অফ দেম অ্যালাউ দ্য সিঙ্গার টু এক্সপেরিমেন্ট। তুমি তো বাংলা হিন্দির পাশাপাশি অন্যান্য ভারতীয় ভাষাতেও গান গেয়েছো, কি কি ভাষায় গিয়েছো? তামিল, তেলেগু, কান্নড়া, মালায়ালাম, মারাঠি, নেপালি, ভোজপুরি, গুজরাটি, পাঞ্জাবি, আসামিজ। ভাষাটা বুঝলে কি করে? ভাষা বুঝি না অ্যাকচুয়ালি, তাহলে ইংলিশটা লিখে দেন। মানে ভাষা বুঝতে পারি, মারাঠি বুঝি, গুজরাটি বুঝি, হ্যাঁ তবুও একটু হিন্দি ভাষাগুলো বোঝা যায়। হ্যাঁ কিন্তু মানে তামিল, তেলেগু, কান্নড় এতে তো একদম টোটালি অন্য পোল আর কি। না কিন্তু তোমার লেখাটা কিভাবে দিত ওরা? ইংলিশে? হ্যাঁ লেখাটা ইংলিশে, লেখাটা ইংলিশে মানে আমি লিখিনি, আমি মানে বাংলাতেও নিজে একটু মার্কিং করে নিই, যেটা থেকে আমি বুঝতে পারি, অন্য কেউ উদ্ধার করতে পারে না, সেটা আমার কপিতে সেটা মার্ক করে নিই, রেকর্ডিং করতে তখন সুবিধা হয়। আর একটা ভাষা খুব নিয়মিত গাইলে, আমি যেমন তেলেগু খুব নিয়মিত গাই, 2024 একদম শুরুর দিকে আর অস্কার উইনার চন্দ্র বোসজির জন্য একটা কাজ করেছিলাম একটা তেলেগু ছবিতে, তো ওখানে অভিনয় না কাজ করেছিলাম, আচ্ছা গান গেয়েছিলাম। অভিনয়ের কিন্তু তামিলে একটা অফার পেয়েছি আমি, এখনো করিনি। অভিনয় ব্যাপারটা নিয়ে আসছে, আরে চমক আছে। যাই হোক, তো লেটস নট গেট ইনটু দ্যাট। তো প্লেব্যাক করতে করতে, একটা ভাষায় করতে করতে কি হয়, ওটার একটা আন্দাজ চলে আসে তখন যে এই শব্দটা এইভাবে থ্রো করবো। সো তেলেগু এবং কানাডাতে যেটা আমার হয়েছে, তামিলও হয়েছে, মালয়ালামটা ইজ ভেরি টাফ, মানে মালয়ালামে আই হ্যাভ নট হ্যাড মেনি সংস, কিছু কাজ করেছি, আরও সুযোগ পেলে হয়তো তখন আরও অভ্যস্ত হয়ে যাবে। তোমার প্রিয় মিউজিক ডিরেক্টর কি, যাদের সাথে কাজ করেছো তাদের নিয়ে বলছি না, আমি পুরনোদের কথা বলছি। পুরনোদের কথা মানে ওনার কি জীবিত মানুষ হতে হবে? জীবিত হতে পারে, মৃত হতে পারে, কোনো অসুবিধা নেই। মদন মোহন, সলিল চৌধুরী, বোথ দ্য বর্মনস, এসডিআরডি, মানে এরকম, হেমন্ত মুখার্জি। উফ, মানে আমি এদের সঙ্গে মদন মোহন তো বেসিক্যালি আমরা দেখেছি অনেক গজলসের উপর ওনার দক্ষতাটা অনেক ছিল, যদি কিন্তু উনি মডার্নাইজ গানও গেয়েছেন। কিন্তু তার মধ্যে তোমার কোন গানটা, মানে মদন মোহনের একটা যদি গান গাইতে গাই, এরকম কোনো মনে পড়ে সেই গানটা যদি শুনি? नैनों में बदरा छाए, बिजली सी चमके हाय, ऐसे में बलम मोहे गरवा लगा ली। नैनों में बदरा छाए, बिजली सी चमके हाय, ऐसे में बलम मोहे गरवा সাধনাজি লিপে এবং মেরা সায়া ছবির গান, এটা মানে এইখানে অনেক শিল্পীর সাথেই মিল খায়। অনেকেই বলে যে মানে যখন কোনো গজলসের অনুষ্ঠান, মানে যখন জগজিৎ সিংজি মারা গেলেন আর কি, তখন অনেকগুলো কথা হচ্ছিল যে পুরনো যে মানে হিন্দি, আমি একটু পুরনো গান আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। আমি এই ধরনের মানে ইনফ্যাক্ট আমার শঙ্কর জয়কিশন বলো বা মদন মোহনজি বলো,
পপি ব্যানার্জি, মানে এই যে হর্স বিট মাস্টার, এটা হলদে হলদে সাজনা, ধীরে ধীরে বাড়না, এইসব গানগুলো মানে কিন্তু রীতিমতো এখন একটা মনের মধ্যে কিন্তু দাগ কেটে যায় টিল ডেট। কিন্তু তার মানে এই যে এই নয় যে আজকালকার গানগুলো খারাপ হচ্ছে, আজকাল অনেকগুলো গান ভালো হচ্ছে। যেরকম একটা শ্রীজাতর, মস্তফি শ্রীজাতর লেখা বোধ হয়, কারণ যেটা শ্রেয়ার চল ওই যে অটোগ্রাফের যে গানটা, যেটা হ্যাঁ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, আমার তো হ্যাঁ দারুণ কম্পোজিশন একদম। এটাতেও আছে আবার ওই ছবি যে আরেকটা গান গভীরে যাও রূপঙ্করের গাওয়া, ওইটাও কিন্তু বেশ ডেপথ আছে আর কি, একটা অন্যরকম। যে এই সব রকম মিলে অনুপমের তখন এবং ফসিলসের রূপমের একটা গান দিয়ে বাংলা ছবির ধারাটা ঘুরে গেল পুরো একদম অটোগ্রাফ থেকে। তো সেটা আমরা দেখলাম। কিন্তু একটা জিনিস বলো, যে প্রিয় মিউজিক ডিরেক্টর বললে, প্রিয় অভিনেতা নেই তোমার কাছে, মানে ছোট থেকে যার ছবি তুমি বেশি দেখতে আর কি? অমিত জি, মানে ওনার যে প্রচুর পুরোনো দিনের ছবি যে আমি ওনার প্রচুর দেখেছি তা না, গানের দৃশ্যগুলো আমার দেখা। অমিত জির একটু ক্যারিয়ারের পরের দিকের কাজগুলো, যেহেতু আমি ওই সময়টাতে এসেছি আর কি। আর অভিনেত্রীকে? মাধুরী দীক্ষিত, মানে অনেকে রয়েছেন, প্রথমে অল টাইম ফেভারিট। হ্যাঁ, অল টাইম ফেভারিট, এগুলো চেঞ্জ হয় না। তার অমিত জি যদি বলে তাহলে অভিমান কবার শুনেছি? অভিমানের না, আমি মানে আমার বড় মাসির বাড়িতে এখনো মনে পড়ে যে অনেক সময় ছুটি কাটাতে যেতাম, তখন আমি আর আমার দিদি, তখন একদম আমাদের ছোটবেলায় একটা ক্যাসেটের কালচার ছিল, তখন ক্যাসেটসে না সিনেমার ডায়লগগুলো এবং গানগুলো একসাথে আসতো। তখন সিনেমার এক্সপিরিয়েন্সটা, অডিও এক্সপিরিয়েন্সটা আমার মনে আছে। সব উমা বোধহয় ক্যারেক্টারটা গান ছিল, তো ওই পুরো ডায়লগ শুনে 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 পুরো সিনেমা। অভিমানের কোন গানটা তোমার বেশি ভালো লাগে? পুরো অ্যালবামটাই, ওটা চুজ করা যায় না, এটা তো আনফেয়ার। তবু মানে দেখো সবকটা গানে মিত না মিলা ডিমান্টা এরাবাটা আছে, তারপর পিয়া বিনা রয়েছে, তারপর অনেকগুলো গান রয়েছে। তোমার কোন গান আমি দু লাইন শুনবো, সেটা একটা গান কি বলো? নদিয়া কিনারে হেরায় आई कंगना, नदिया किनारे हेराए आई कंगना, ऐसे उलझ गई अनाड़ी सजना, ऐसे उलझ गई अनाड़ी सजना, नदिया किनारे हेराए आई कंगना, नदिया किनारे हेराए आई कंगना। আহা, এই সুরগুলো এত সুন্দর না, যেমন তোমার, আর সেই পিকচারাইজেশনটাও সেরকম, যে একটা কলসি নিয়ে জয়া বাদুড়ি যাচ্ছে এবং অমিতাভ বচ্চন যে ইয়ে করছে, একদম ফলো করছে, দেখতে পাচ্ছে নাকি। তো দেখ এইসব ব্যাপার, নতুন নতুন যারা গাইছে, তোমার সমসাময়িক যারা গাইছে, তাদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক কতটা ভালো না কতটা খারাপ? কোনটা খারাপ সম্পর্ক? তোমার তো খারাপ আমি আজ পর্যন্ত কোনো শুনিনি, সত্যি কথা বলছি, আমি ওর সামনেই বলছি, আমি ওকে কেউ খারাপ বলেছি আজ পর্যন্ত আমি শুনিনি এত বছর ধরে, এবং ওর মুখ থেকে কারো সম্পর্কে কোনো খারাপ কথা আমি শুনিনি অন্তত। আমি হয়তো খোলাখুলি ইন্টারভিউ নিচ্ছি প্রথমবার ওর, কিন্তু এরকম ইন্টারভিউর জন্য আমি বহু চ্যানেলে যেখানে যেখানে কাজ করে ওকে নিয়ে এসেছি গান, কিন্তু কোনোদিন অন্বেষা নিয়ে কোনো অন্বেষা না কি মিষ্টি মেয়েটা, এত ভালো মেয়ে, এত ভালো কথা বলে, এত ভালো গান গায়, কোনোদিন কেউ খারাপ বলেনি। নো বিতর্ক, মানে কোনো তর্কও নেই, কোনো তর্ক থাকলে বিতর্ক হবে। অভিনয়ের ক্ষেত্রে এবার আসি, 2025টা তো তোমার কাছে একটা ল্যান্ডমার্ক, প্রথম বাংলা ছবি, বাংলা না সরি হিন্দি ছবি, হিন্দি ছবিতে অভিনয় করছো, সেটাও আবার কলকাতায় রিলিজ আছে। মানে এই ছবিটার নাম, এই ছবিটার গল্পটা শুনতে চাই, মানে এটা কি করে হলো? আমি আমার কৃতজ্ঞতা জানাই বায়োসিনে প্রোডাকশন, ওরা কলকাতারই একটা প্রোডাকশন হাউস, বাট দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি ফর আ ভেরি লং টাইম। সৌম্যজিৎ দা, আমাদের ছবির ডাইরেক্টর সৌম্যজিৎ গাঙ্গুলি, ওদের একটা মিউজিক ভিডিওর সূত্রে ওদের সঙ্গে আমার আলাপ পরিচয় হয়েছিল। তারপর হামসাজের গল্পটা নিয়ে কথা হয়, এবং হামসাজের মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা নিয়েও কথা হয়, যেটা প্রথমেই আমার কোনো ছবির আমার কাছে যদি আসে তারা বলে মিউজিকটা তোমার করতে হবে,
সেটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে। আচ্ছা, তো মানে কারণ আমি মিউজিক করতে ভালোবাসি, কারণ এটা তো একটা সৃষ্টিধর্মী কাজ, তো সেটা আমার ভালো লাগে। তারপরে দিস ফরম্যাট কেম অ্যাবাউট, যেটা আমরা অনেক ওয়ার্ল্ড ওয়াইড দেখেছি, যে ইন্ডিয়াতে দেখিনি তা না, মানে সুরাইয়া জি রয়েছেন, সিঙ্গিং স্টার্স, কানন দেবীর মতো সিঙ্গিং স্টার্স আমরা দেখেছি, যারা অভিনয় করেছেন, একাধারে গান করেছেন, তো দুটো কাজই পারদর্শিতার সঙ্গে করেছেন। কিশোরদা রয়েছেন, তো এরকম মানে KL সাইডাল সাব রয়েছেন, তো এরকম প্রচুর লেজেন্ডস আমরা দেখছি। বাট ওয়ার্ল্ড ওয়াইড আমরা সাউন্ড অফ মিউজিকের মতো ছবিতে জুলি অ্যান্ড্রুসকে দেখেছি, যেখানে গানগুলো অসাধারণ, ওনারই গাওয়া এবং উনিই পর্দায় অভিনয় করছেন। তো সেরকম একটা ফরম্যাটে একটা ছবি ওরা আমাকে বললো, এবং দেয়ার ওয়াজ নো সেকেন্ড থট, বিকজ আমি ব্রডওয়ে মিউজিক্যালসের খুব ভক্ত ছোটবেলা থেকে। আচ্ছা, তো যেগুলো বিদেশে আমরা খুব দেখি, যে স্টেজ পারফরমেন্স হয়, নাটক হয়, অনেক মিউজিক্যালস হয়, তো সেইটার যদি একটা ফিল্ম অ্যাডাপ্টেশন হয়, যেখানে প্রচুর প্রচুর গান, চরিত্রগুলোও গান করে, গানের সঙ্গে কোনো না কোনো একটা যোগসূত্র আছে, গল্পটার একটা মিউজিকের সাথে কানেকশন আছে, যারা বন্ধু সিনেমার গল্পে, তাদেরও বন্ধুত্বটা হয়েছে কিন্তু অন মিউজিক, মানে তারাও গুরুকুল থেকে পরিচিত, আচ্ছা, গুরুকুলের বন্ধু। তো সেই সূত্রে, এবং সেখানে একটা প্রেমেরও অ্যাঙ্গেল আসে। তো হামসাজের পুরো এই ব্যাপারটা, যেহেতু ইট হ্যাজ আ ভেরি স্ট্রং কানেকশন উইথ মিউজিক, আর পিপল connect with me, have connected with my brand over the years through music. আচ্ছা, যেহেতু সেই কারণে, মানে সেহেতু আমার মনে হলো যে I couldn't have had a better acting debut, কারণ অভিনয় প্রস্তাব যে প্রথম পেলাম সেটা তো নয়, এর আগেও এসেছে, কিন্তু এই ছবিটা আমার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো, যে প্রথম অভিনয় করার জন্য, যেখানে আমি মিউজিক করছি, মানে আমি গান লিখছি, তৈরি করছি, ব্যাকগ্রাউন্ড করছি, সব কিছু করছি, আবার সেই গানগুলোতে আমি এনঅ্যাক্ট করার সুযোগ পাচ্ছি, তো সেটা হ্যাজ বিন ভেরি স্পেশাল। আচ্ছা। এই ছবির তো প্রেক্ষাপটটা তো বললে, কে কে অভিনয় করছে ছবিতে? আমার সঙ্গে কিছু বাডিং আর্টিস্টরা রয়েছে, যেমন প্রকৃতি ধ্রুপদী, আমার বিপরীতে রয়েছে মোহাম্মদ ইকবাল, হি ইজ ওয়েল নোন ইন দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি, কিন্তু অভিনয়তে ওরও এটা প্রথম, ওরও ডেবিউ। হ্যাঁ, আমার যেমনি অ্যাক্টিংয়ে ডেবিউ, ওরও অ্যাক্টিংয়ে ডেবিউ। অশোক সিংজি, ভেটারান অ্যাক্টরদের মধ্যে অশোক সিংজি রয়েছেন। আমি খুব লাকি যে আমার কয়েকটা দৃশ্য, ওনার সঙ্গে কয়েকটা সিন আমি শেয়ার করেছি, তখন ওনার অভিজ্ঞতা, সত্যজিৎ রায়ের সঙ্গে, স্মিতা পাটিলের সঙ্গে কিছু অভিজ্ঞতা উনি শেয়ার করলেন। তো সিনিয়র অ্যাক্টর কেউ সামনে, আরেকজন প্রিয় অভিনেত্রী কথা বললে, যে স্মিতা পাটিল, আমার খুব পছন্দের একজন অভিনেত্রী, ভীষণ পছন্দের। তো মানে এই ধরনের কোনো সিনিয়র যে ওই কাজটাতে খুব পারদর্শী, এরকম কাউকে মিট করলে তখন অনেক কিছু জানা যায় তার অভিজ্ঞতা থেকে। তো ওনার সঙ্গে শুটিং করার অভিজ্ঞতাটাও বেশ ভালো ছিল, বেশ ইন্টারেস্টিং ছিল। আর পুরো এক্সপিরিয়েন্সটার মধ্যে আমরা খুব আনন্দ করে কাজটা করেছি, কারণ প্রচুর গান ছবিটায়, 11টা গান, এবং গানের সিকোয়েন্সগুলোর জন্য আমরা বিভিন্ন, রাজস্থানে একটা গান শ্যুট হয়েছে, ডুয়ার্সে গল্পের অনেকটা অংশ শ্যুট হয়েছে, এবং ডুয়ার্সে গেলেই তো তখন আর কাজ করছি মনে হচ্ছিল না, মনে হচ্ছে বেড়াতে গেছি, মানে এত সুন্দর চা বাগান। শুটিং লোকেশনে কি কি বলে? রাজস্থান আছে, ডুয়ার্স আছে, কলকাতা আছে। কলকাতা আছে, এছাড়া মোটামুটি এইগুলোর মধ্যে হয়েছে। এগুলোর মানে যেহেতু ডুয়ার্সে গল্পের অনেকটা অংশ আছে, সেহেতু মানে দ্য মোস্ট অফ দ্য ফার্স্ট হাফ অফ দ্য ফিল্ম ইজ ইন নর্থ বেঙ্গল। এই 11টা গানের কম্পোজিশনই তোমার তৈরি করা? আমার। তো অ্যাপার্ট ফ্রম ইউ আর কে কে গেয়েছে? আমি ছাড়া আই বিন ভেরি লাকি, উই গট ফর দ্য ফার্স্ট সং, যেটা গানগুলো হাঙ্গামা থেকে সব লঞ্চ হয়েছে, এখনো অবধি 5টা গান লঞ্চ হয়ে গেছে। প্রথম গানটা যেটা আপনারা শুনেছেন, হাম প্যার কি রাহ পর, ওটা আমার আর শান দাদার গাওয়া। তো শান দাদা আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট এই অ্যালবামে। অভয় যোধপুরকার আছে। আচ্ছা, অভয় ইজ ওয়ান অফ দ্য ডিয়ারেস্ট ফ্রেন্ডস ইন দ্য বম্বে ইন্ডাস্ট্রি। তো যারা পরিচিত সিঙ্গার্স, তাদের মধ্যে আমি, অভয়, শান দাদা, আমরা তো রয়েছি। তা বাদে প্রকৃতি ধ্রুপদী, ওরা প্রচুর গান গেয়েছে এখানে। রাজদীপ আছে, কুমারজিৎ আছে, তো এরকম অনেক বাডিং ভয়েসেস আমরা শুনবো, মানে যাদের গলা আপনারা শুনে অভ্যস্ত, তাদের বাদ দিয়ে আর কি। আচ্ছা, মানে একদম নতুন নতুন ভয়েস, নতুন ছবিতে, নতুন অভিনেতা, নতুন অভিনেত্রী, নতুন কণ্ঠ, সবই নতুন, এবং পরিচালকও নতুন। এটা একটা বড় ব্যাপার। যাই হোক, সৌম্যজিতের সাথে আমার ব্যক্তিগত আলাপ বহু বছর, কিন্তু ছবির ডিরেক্টর হিসেবে প্রথম ভাবে তার সাথে আলাপ হবে আর কি, এরকম ব্যাপার। একটা জিনিস বলো, এই যে ছবিতে অভিনয় করলে তুমি, অন্য অফারও পেয়েছিলে আগে,
এখনো করে ওঠুনি। না এবার মানে এটা দিয়ে সূত্রপাত হলো আর কি। এইবার আমরা কি মানে আজ থেকে 5 বছর বাদে অন্বেষাকে কি গায়িকাও দেখবো, অভিনেত্রীও দেখবো এবং মিউজিক ডিরেক্টর দেখবো। এটা একটা বড় পাওয়া কিন্তু আমাদের কাছে। থ্যাংক ইউ। একজন মানুষ ওকে এত ছোট থেকে চিনি না, মানে আমাদের কিছুটা আবদারের জায়গা ওর কাছে থাকে কিন্তু, যে এটা আমি কিন্তু মানে তুই করেই ওকে বলি, এবং সেই জায়গা থেকে একটা মানে ও যখন মানে অন্বেষা যখন প্রথম বম্বেতে ওই আমুল ভয়েস অফ ইন্ডিয়া করে এলো ফার্স্ট, আমার মনে আছে আমি ওর কাছে গেছি, ওখানে ইন্টারভিউ করেছি তখন। কোন বছর এটা 2000 কোন সালে ছিল এটা ভুলেও গেছি, 8, তখন আমি 24 ঘন্টায় ছিলাম, আমার যতদূর মনে আছে। আমি ফার্স্ট আমি ইন্টারভিউ করতে গেছি এবং ওখানে গিয়ে আমি বলছি যে আমাকে সবাই বললো হ্যাঁ না আমি পারবো, আমাকে আমার বস বলে হ্যাঁ হ্যাঁ যা না তুই পারবি, তুই গান বাজনা বুঝি যা। এবং গেলাম ওই ফার্স্ট দিন থেকে। এবং আরেকজনের কথা এখানে না বললেই নয়, অন্বেষার বাবা কুশল কাকু এখনো পর্যন্ত টিল ডেট একদম একটা মনে হয় না যে আমি কোনো বাইরের লোকের সাথে কথা বলছি বা কোনো আর্টিস্টের বাবার সাথে কথা বলছি, মানে এতটাই আন্তরিকভাবে দর্শকদের সামনে বললাম আমি কথাটা। মানে যখনই যেখানে যে পরিস্থিতিতে দেখা, কেমন আছো বাবুজি, কি খবর তোমার, এইটা বলার আজকালকার দিনের লোকজন নেই, সত্যি কথা বলতে। সিরিয়াসলি? হ্যাঁ, মানে এই কথা কেউ বলে না, কাজ হয়ে গেল গল্প শেষ, ও মা, মানে হয়ে গেল, মানে কাজ হয়ে গেছে আমি টাকা পেয়ে গেছি গল্প শেষ, এরকম ব্যাপার। ভেরি স্যাড। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত অন্তত ফ্রম দ্য ফ্যামিলি অফ দত্তগুপ্ত ফ্যামিলি থেকে বলি এইটা আমি কিন্তু পেয়ে এসছি এবং এখনো পাই এবং আগামী দিনেও পাবো, এইটুকু আমার জোর কনফিডেন্স বলা চলে। একটা জিনিস বলে যে প্রথমবার গান কম্পোজ করলে সেটা একটা ছবির জন্য, গায়িকা হিসেবে তো অনেকদিন ধরে কাজ করছো, মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছো, তোমাকে যারা যারা গান তোলে, এবার তুমি কাউকে দিয়ে গানটা তোলাচ্ছ, এই ফিলটা কেমন ছিল, গল্পটা শুনতে চাই। এটা খুব অদ্ভুত, কারণ আমি মানে আমার প্রথম বাংলা ছবি রেশমি মিত্রর ছবি লাইন অ্যান্ড লাইট, থ্যাঙ্কস টু ঋতুপর্ণা সেনগুপ্ত, দ্য মেগা মুভি স্টার অফ বেঙ্গল। তো ঋতুদি আমাকে, শি হ্যাজ বিন ভেরি কনফিডেন্ট যে তার আগে আমি টুকটাক ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করছিলাম, মানে সেটা নিজের যখন ইচ্ছে হতো একটা গান করলাম, কম্পোজ করলাম, লিখলাম, ইউটিউব চ্যানেলে দিয়ে দিলাম, তো খুব ক্যাজুয়ালি চলছিল বিষয়টা। হঠাৎ করে ছবির কাজ আসবে ওটা ভাবিনি, কারণ আমার না সত্যি কথা বলতে মানে আমি একটা কম্পোজার হব বিশাল এরকম কোনো অ্যাসপিরেশন ছিল না, এটা হট করেই হয়েছে এবং মা বাবা এনকারেজ করেছে, তো সব মিলিয়ে ব্যাপারটা একটা প্যারালাল জার্নি শুরু হয়েছে, তো যেটা আমি এনজয় করছি, ভালো লাগছে। তো when I started from scratch, তখন হঠাৎ করে ছবির কাজ আসাতে আমি একটু ব্যাফেলড হয়ে গেছিলাম, কিন্তু তারপরে আই টুক দ্য চ্যালেঞ্জ। এবং যেই সিঙ্গারদের মানে আমার প্রথম ছবিতেই সুনিধি চৌহানকে রেকর্ড করানোর অভিজ্ঞতা, জাভেদ আলীকে রেকর্ড করানোর অভিজ্ঞতা, তারা তো রূপঙ্কর দাও একটা গান করেছিল আমার সেকেন্ড ছবিতে বিদ্রোহীতে। তো সেখানে আমি যেহেতু বয়সের দিক দিয়ে অনেকটাই ছোট, তো ওরা খুব মানে দে কেম ভেরি অ্যাফেকশনেটলি, যেটা প্রথমে আমি আশা করিনি। মানে আমার একটা ছিল যে আমি তো কম্পোজার হিসেবে নতুন, কি জানি কি হবে, এরকম একটা ব্যাপার ছিল। বাট লোকে দেবে কি দেবে না, লোকের থেকে বড় কথা মানে দে আর ভেরি সিনিয়র অ্যাজ সিঙ্গার্স, এবং লাকিলি সিঙ্গার হিসেবে ওদের একটা দে হ্যাভ হাই রিগার্ডস ফর মি। So when Sunidhi Didi came to the studio, her first line was, I am in love with your Coke Studio wala song. So she also came with a lot of love. তো আমাকে ওই ব্যাপারগুলোতে বেগ পেতে হয়নি, ওদের সঙ্গে এর আগে আমার একটা সম্পর্ক অলরেডি স্থাপন হয়েছিল, ওরা আমাকে চিনতো, তো I didn't have to introduce myself যে see I am a new composer or something. তো যেহেতু একটা সম্পর্ক ছিল, সবাই খুব জেনে আনন্দ পেয়েছে যে ও তুমি কম্পোজ করছো, বা আমরা গাইবো। শানদাদার ক্ষেত্রেও তাই, শানদাদাকে একটা ছবি হামসাজের কাজটা যখন করলাম, হি ইজ অলওয়েজ সো হ্যাপি, খুব গ্রেসিয়াসলি এসে গান করে। দাদা ইনফ্যাক্ট প্রফেশনালিও কথা বলতে চায় না যে তুমি গান করেছো আমি বাস এসে গাইবো, আর কোনো কথা বলতে চাই না। তো এইটা আমার খুব প্রাপ্তি যে এত সিনিয়র আর্টিস্টদের এতটা অ্যাকসেপ্টেন্স পাওয়া, ভালোবাসা পাওয়া। এবং আমি মানে এদেরকে তো, এরা তো আমার চাইল্ডহুড আইকনস বলতে গেলে, তো সেই দিক দিয়ে আমি মিউজিক ডিরেক্টরের চেয়ারে বসে আছি, ওরা সিঙ্গার্স বুথে রয়েছে, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, when I am playing that role, তখন আমি ওটা মাথায় রাখি না, তাহলে তো কাজটা করতে পারবো না। তখন কিন্তু ওরা বাধ্য ছেলে মেয়ের মতো কাজটা করেছে উইথ ইকুয়াল অ্যামাউন্ট অফ রেসপেক্ট, এবং একটা অদ্ভুত কারণ দেখিয়েছে। মানে সুনিধি দিদি টোল্ড মা এই রেকর্ডিংটা ছিল
যে আমার তো ওর কথা না শুনে উপায় নেই, কারণ আমি একটা কিছু ধরো বললাম এটা করবো না বা এটা এখানে হবে না, ও তো নিজে সিঙ্গার, ও তো আমাকে গিয়ে দেখিয়ে দেবে, তখন আমাকে করতেই হবে, মানে আই ডোন্ট রিয়েলি হ্যাভ আ চয়েস। এটা কিন্তু একটা বড় ব্যাপার কিন্তু। হ্যাঁ, তো এটা আমার শুনে খুব ভালো লেগেছিল, সো দে হ্যাভ বিন ভেরি কাইন্ড টু মি। যাক, তারপর তোমাকে যখন প্রথম অ্যাপ্রোচটা করলো যে এইটার মিউজিক কম্পোজিশন তোমাকে করতে হবে, যে প্রথমে কার কাছে গিয়ে বেশি আবদার করেছে, মাকে বলেছে না বাবাকে বলেছে তার? আমি দুজনকেই শোনাই, মানে না, যখন এই প্রপোজালটা এলো যে তোমাকে কাজ করতে হবে যে মিউজিক ডিরেক্টর, মানে ছবির কথা বলছো? ছবির কথা, এক নতুন ছবির কথা বলছো? নতুন ছবিতে মানে যখন অফারটা পেলে, হ্যাঁ। অফারটা কি বাবা মায়ের সামনে রিয়াকশনটা আমি জানি। বাবা মা ছিল আমি যখন অফারটা পেয়েছি, আচ্ছা, বাবা মা ওয়াজ দেয়ার, আমাকে আলাদা করে খবর দিতে হয়নি, তো বাবা মা ছিলেন আর কি। তো ওই কারণে মানে আই ডিডন্ট হ্যাভ টু রিলি ব্রেক দ্য নিউজ অর সামথিং, তো ওরা জানতো। এবং অ্যাকচুয়ালি ওরা আমাকে when I started doing independent music also apart from playbacks, তখন আমি কিন্তু স্কেপটিক্যাল ছিলাম। ওরা আমাকে বলে যে না, সুরগুলো কিন্তু খারাপ না, তুমি করো, মানে এনকারেজ করে, তো ওই দিক দিয়ে ওরা অনেক ব্রেভ। তো যে কোনো রকমের এক্সপেরিমেন্টেশনে ওরা কিন্তু আমাকে সবসময় ঠেলেছে। আমি কখনো কখনো আমি নিজেকে সন্দেহ করেছি যে করবো, কিন্তু ওরা আমাকে ঠেলেছে, ওরা দে হ্যাভ গিভেন মি দ্যাট পুশ। একটা ছবিতে 11টা গান, ঠিক আছে, তাই অবধারিত এটা বোঝা যাচ্ছে এটা খুব মিষ্টি সুন্দর একটা ভালোবাসার ছবি হবে, কারণ গান যেখানে ভালোবাসার উৎপন্ন সেখানে। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে এই যে কাস্টিং কে কে করছে, মানে তুমি তো আছো, এছাড়া তো বললে ইকবাল বলে একজন, মোহাম্মদ ইকবাল বললে, তো অশোক সিংজি একটা, মানে আমার চরিত্রের নাম খানাক, খানাকের যে অফিস বসের চরিত্রটা উনি অশোক সিংজি করেছেন। আচ্ছা, So I've shared some scenes with তো him. এইবার হচ্ছে যে তোমার অন স্ক্রিন তোমার ক্যারেক্টারটা কেমন সেটা বলো, মানে অন স্ক্রিন। আমরা অন্যের সাথে তো ছোট থেকে দেখছি, আমি জানি অফ স্ক্রিন কিরকম, কিন্তু অন স্ক্রিন কিরকম সব দর্শকরা জানুক আর কি। খানাক খুব সুইট স্নিগ্ধ একটা মেয়ে, সফট স্পোকেন, গান করতে ভালোবাসে। আমি যেমনি পেশাগতভাবে গায়িকা, মিউজিশিয়ান, ওর চরিত্রটার ক্ষেত্রে একটা ডিফারেন্স হচ্ছে ও জব করে, গান পার্সিউ করতে চায়, পারেনি কিন্তু ইচ্ছে আছে, মাঝে মাঝে টুকটাক গান তৈরি করে, ইউকুলেলে বাজিয়ে বাজিয়ে গান করে ওঠে সিনেমাটার মধ্যে। কিন্তু খুব স্নিগ্ধ একটা মেয়ে, যার পথ মানে চলতে গিয়ে জীবনে চলার পথে ও কিছু এমন জিনিস ফেস করবে যেটাতে ওর একটা হার্ট ব্রেক আসে, আর বেশি স্পয়লার দেবো না। তো সেইটার থেকে ওর তখন একটা মনে হয় যে না, এবার আমার একটু সমঝে চলা উচিত। তো সেখান থেকে গল্পে একটা নতুন মোড় আসে। না, সেই মোড়টা আপনাদের দায়িত্ব, দর্শকরা গিয়ে ছবিটা দেখবে। 31 ফেব্রুয়ারি আসতে হবে। তো সেটা হচ্ছে ব্যাপার, এই ছবিটা নিয়ে তো অনেক এক্সপেকটেশন আছে বুঝলাম, কিন্তু এবার একটু অন্যদিকে যাই, যে অভিনয়টা হলো, এবার ভবিষ্যতে পরিকল্পনা কি অভিনয় আরো করার? অভিনয়ের আমার খুব ইচ্ছে বাংলা ছবি করার, বাংলা ছবির প্রস্তাবও এসেছে, কথাবার্তা স্তরে আছে। আমার খুব ইচ্ছে ছবিটা যদি ফাইনালি হয় খুবই ভালো, কারণ ওটা আমি প্রথম যে কাজটা দিয়ে আমার অভিনয় শুরু হলো সেটার থেকে সম্পূর্ণ আলাদা একটা সাবজেক্টের ছবি, এবং অভিনয় যদি করি সেক্ষেত্রে আলাদা আলাদা রোল, আলাদা আলাদা সাবজেক্ট করলে আমার মনে হয় আমি গ্রো করতে পারবো। সেটা তো আছে, কিন্তু মনের মতন চরিত্র কোনটা, কি ধরনের অভিনয় করতে চাও, মানে সুন্দর ছিমছা, মানে সেটা তোমার চয়েস, মানে হোয়াট উড ইউ লাইক টু ডু অন স্ক্রিন, মানে যদি অন্য কোনো ছবির মানে অভিনয় করতে হয়, আমি আমার ইমেজটাকে এই করবো, মানে একটা হয় না মাইন্ডসেট, ওইটাই জিজ্ঞেস করছি। না, আমার খুব মানে আমি এই সব ধরনের চরিত্র, ইমেজ কনসিয়াস হলে আমি এত রিস্ক নিতাম না এত কিছু করার। তো মানে এটাই তো বলে দেয়, মানে আমি একটুখানি ডেয়ার ডেভিল টাইপের, মানে ক্রিয়েটিভলি ইফ সামথিং ইন্টারেস্টিং কামস, যেটা আমার ক্যারিয়ারের ওই স্টেজে আমার মনে হচ্ছে যে না এটা করলে ভালো করে দেখি, তখন আমি করে দেখবো। সেটা যদি প্রবাবলি, আমি জানি না আসবে কিনা, কোনো ধরনের নেগেটিভ ক্যারেক্টার এলো আমার কাছে আর সেটা আমার ইচ্ছে হলো যে না এটা করে দেখি, তখন কিন্তু আমি সেটা করবো, কারণ আমার মনে হয় যে সেটা আমার চরিত্রের সম্পূর্ণ অপোজিট। তো সেটা করলে আমি অনেক কিছু শিখতে পারবো। তো সেটা আমার মনে হয় যে it will be part of my growth as an artist, so সেটা করবো। একটা জিনিস যে তোমার কি ভালো লাগে? সাইলেন্স ভালো লাগে মাঝে মাঝে গান ভালো লাগে, নয়েজ ভালো লাগে না। কি খারাপ লাগে? বিশ্বাসঘাতকতা। কি ভাবায়? র্যাট রেস, এটা কি খুব প্রয়োজন আছে? এটা ভাবায়। আর কি কাঁদায়?
ইগনোরেন্স। কি কঠিন ব্যাপার তো। আঘাত ভালো, অবহেলা ভালো না। কি করতে মন চায় গান যদি না গাইতে তাহলে কি হতে? পাহাড় জঙ্গলে গিয়ে প্রচুর ছবি তুলতাম, ফটোগ্রাফি করে দিতাম। হ্যাঁ, গান গাইতাম, গান ছাড়া বাঁচা মুশকিল আমার। গানটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ মানে আই থিঙ্ক সো না। রান্না করো? হ্যাঁ করি। কি কি রান্না করো? চিকেনটা করাটা সহজ, পনিরও করি। তারপরে তোমার ব্রেকফাস্ট করতে দিলে আমার পক্ষে সবচেয়ে গো টু ব্রেকফাস্ট হচ্ছে অমলেট আর বাটার টোস্ট। বাঙালির তো প্রিয় খাদ্য মাছ, মাছের ক্ষেত্রে? মাছের ব্যাপারটা আমার ক্ষেত্রে মানে আমি একটু গ্রিল ফিশ পছন্দ করি। মানে মাছটা ওই মাছের ঝোল ভাত খাচ্ছি সেটা ভালো, সেটা তো ছোটবেলা থেকে খেয়ে এসেছি, কিন্তু ওই একটু কন্টিনেন্টাল ভার্জনে যদি মাছ দেওয়া হয় আমাকে, আমি এটা বেশি পছন্দ করি। কলকাতার কোন জিনিস তোমার খুব মনের মধ্যে রাজ করে যে কলকাতার এটা, এরকম একটা কি? কলকাতার একটা নিজস্ব ক্যারেক্টার আছে শহরটার, সেই ক্যারেক্টার থেকে শহরটা বেরোয়নি কিন্তু। ডিসপাইট বিকামিং আ মেট্রোপলিটন সিটি, আ বিগ সিটি, একটা মেট্রো সিটি হওয়ার পরেও কলকাতার সেই নিজস্ব, স্পেশালি নর্থ ক্যালকাটার যে ক্যারেক্টার, একটা আলাদা আভিজাত্য, ওটার থেকে কিন্তু বেরোয়নি। যদিও হ্যাঁ, সাউথ একটু খোলামেলা। হ্যাঁ, তোমার তো জন্ম বম্বে, তারপরে সাউথ ক্যালকাটা, তারপর সাউথেই আছো। সাউথ ক্যালকাটার সঙ্গে আই ভাইব ভেরি ওয়েল, কারণ আমি নিজে সাউথ ক্যালকাটা। কিন্তু উত্তর কলকাতা ভালো লাগে বলতে দুটোই ভালো লাগে, কিন্তু বাট আমি যেই কনটেক্সটে বলছি সেই দিক দিয়ে ওই জায়গাটার একটা নিজস্বতা আছে, যেটা বলতে আমরা কলকাতা বলে বুঝি আর কি। তো সেই জিনিসটা কলকাতার এবং কলকাতার মানুষের একটা কি বলবো, একটা মন বলে যেটা একটা ভিগর, সেই জিনিসটা রয়েছে, যেটা আমরা বেশ কিছু ঘটনায় সেটা অনেক সময় ভাবি যে সেটা হয়তো ডরমেন্ট হয়ে গেছে বা সেটা এখন নেই, মানুষের কিছু যায় আসে না, কিন্তু যায় আসে। মানে সেটা কিন্তু অনেক ঘটনায় প্রকাশ পায়। সেটা প্রতিবাদ করে পথনাটিকা করা হোক, গান গেয়ে কিছু বলা হোক, কবিতা লিখে কিছু বলা হোক, মানুষ কিন্তু সেই মনটা বাঁচিয়ে রেখেছে। সেটা শহর দায়ী। বলছি, ফুটবল না ক্রিকেট? দেখতাম, মানে দাদা রিটায়ার করে যাওয়ার পর থেকে আর দেখি না। দাদাকে নিয়ে সবাই এত পজেসিভ হলে তো মুশকিল। পজেসিভ অ্যাবাউট ইট, মানে সেটা শুনতে খুব খারাপ লাগবে, বাট দেয়ার ইজ নাথিং রোমান্টিক অ্যাবাউট ইট। বাট চিংড়ি মাছ না ইলিশ মাছ? ইলিশ মাছ, আনডাউটেডলি ইলিশ মাছ। আচ্ছা, আর কি ফল তোমার পছন্দ? আম। ও আচ্ছা। নাম্বার ওয়ান। আর মিষ্টি? মিষ্টি করে ভালোবাসি না, আর চুজ করতে হলে এত মিষ্টি কথা বলে মিষ্টি কথা ভালোবাসি না কি করে হয়? মিষ্টি কথা আমি সবসময় বলি না, মানে আমি একটু খাট্টা কথা বলি, টক মিষ্টি আর কি মিক্স। যদি ঝাল নেই তো? না, ঝাল সেরকম পরিস্থিতি হলে ঝাল হবে তো। রসগোল্লা। নয় করে এখন ইউ আর আ ফুল ফ্লেজড ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ডিরেক্টর, অ্যাক্ট্রেস, সিঙ্গার তো ছিলেই, এবং আর কি ফিউচার? আর কি, আমি লিরিসিস্ট হিসেবেও কাজ করছি। জিও সিনেমাতে চোখ রাখবেন, একটা ওয়েব সিরিজে আমি গোট বলে, জিও এটি গ্রেটেস্ট অফ অল টাইমস, গোট বলে একটা ওয়েব সিরিজে কয়েকটা গান লিখেছি, তার মধ্যে একটা গান শানদাদা গিয়েছে। তো লিরিসিস্ট হিসেবেও এখন বলিউডে কাজ করছি। বাকিটা রইলো কি? না যেরকম যা সুযোগ, না এরপর কি আমরা ডাকলে কি সময় পাবো? অন্বেষা, আমাকে আমারই ব্ল্যাক কফিটা খাওয়াতে হবে, তাহলে হ্যাঁ সে খাওয়াবো এনি টাইম। একটা জিনিস হচ্ছে যে ভবিষ্যৎ পরিকল্পনা কি ব্যক্তিগত জীবন নিয়ে? ব্যক্তিগত জীবন নিয়ে মানে মনের মতন কেউ কি জীবনে এন্ট্রি নিয়েছে না এখনো কিছু হয়নি? না, এন্ট্রি নিলেও সেটা এখন বলবার মতো জায়গায় নেই। আচ্ছা, আমাদের ব্যক্তিগত সেটা আমার, আচ্ছা, সেটা নিয়ে গল্প করবো না। বাট ভবিষ্যৎ পরিকল্পনা অ্যাকচুয়ালি আই এম কারেন্টলি ভেরি হ্যাপি উইথ মাই পার্সোনাল লাইফ, যেরকমভাবে চলছে, মানে বাই গডস গ্রেস এভরিথিং ইজ ফলিং ইন টু প্লেস। অ্যান্ড আই এম এ ভেরি ফ্যামিলি পার্সন। আমি ফ্যামিলিকেও কাজের ফাঁকে ফ্যামিলির সাথেও ততটাই সময় দিতে পারছি, আই এম ভেরি লাকি। এবং কাজের দিক দিয়েও দেখতে গেলে ক্যারিয়ার ওয়াইজ আমি যা যা করতে চাই তার থেকে অনেক বেশি কিছু করছি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমি যা যা ভেবেছিলাম, আমার প্ল্যান
আমার প্ল্যানের থেকে আমি দেখছি ইউনিভার্স has had greater plans for me, so which I'm enjoying this current phase of my life, and in my personal life also I'm in a very very happy phase. সেটা কেন আমি বলতে পারবো না। আচ্ছা, আরেকটা জিনিস, যখন খুব মন খারাপ হয় তখন কি করো? চুপচাপ থাকি, বা খুব আমার যদি বাজেট কনস্ট্রেন্ট না থাকে তখন পাহাড়ে চলে যাই। একা একা? একাও গেছি, আমার বাড়ি থেকে অ্যালাউ করেছে, মানে টিল দ্য টাইম আই ওয়াজ 25 ইয়ার্স ওল্ড, তখন বাবা একটুখানি ঝামেলা করতো। মেয়েদের বয়স বলতে নেই কিন্তু। না আমার কিছু, আমি তো ফুল ফ্লেজেড নায়িকা নই, আমার তো বয়স বাড়ে। আমার বয়স বাড়ে, টাইম মতো বাড়ে, আমি বুড়িও হবো, আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তো বাবা যতদিন এই মানে 4-5 বছর আগে অবধিও বাবা ওয়াজ লাইক when I was 24-25 এই ধরো, তখন ওই সময়টা বাবা বলতো যে না এখন যাবে না, আরেকটু বড় হও, আরেকটু মানে একটু 30-এর দিকে এগো, তখন দেখা যাবে, তখন ছাড়বো কিনা দেখবো। তো মা ওয়াজ অলওয়েজ লাইক না একটুখানি ছেড়ে দাও, একটুখানি এক্সপ্লোর করুক, শি ইজ অলসো অ্যান আর্টিস্ট। তো 2-একটা সোলো ট্রিপ করেছি, বাড়ি থেকে অ্যালাউ করেছে, বাট ভবিষ্যতে আরো করার পরিকল্পনা আছে, বাট আমার ফ্যামিলি নিয়েও বেড়াতেও ভালো লাগে। আরেকটা জিনিস হচ্ছে বই পড়ো? কি পড়ো? বই পড়ার আমি একটু অবসর সময় পেলে তখন বই পড়ি। আমি ডিটেকটিভ স্টোরিজ ছোটবেলায় খুব ভক্ত ছিলাম, ফেলুদা, কাকাবাবু, তো এইগুলো, আগাথা ক্রিস্টি। এখন ইদানিং আমার একটা বই আমি শুরু করব করে করা হয়ে উঠছে না। আমার ড্রামার বন্ধু সৌরভ আমাকে গিফট করেছে, ইকিগাই, তো ওটা পড়ব। ইটস অন আ জাপানিজ ফিলোসফি অফ ওয়েলবিং অফ লাইফ, তো সেটা পড়বো। যাক, এটা তো ব্যাপার। আর আরেকটা জিনিস বলি, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তো বলে দিল যে আমি আমার বয়স বাড়বে, আমার কোনো ওইটা নিয়ে, প্রকৃতির নিয়ম, না বাড়লে সেটাই তো অদ্ভুত। আজ থেকে 10 বছর বাদে অন্বেষা দত্তগুপ্তকে আমরা, তুমি নিজেকে কি ভাবো যে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে? ফিউচার প্ল্যানস কি? একটা বেসিক আউটলাইন আছে আমার মাথায় যে আমি এই করতে চাই। আমি কিছু যেরকম ফিল্মে অভিনয় করলাম, আমি একটু স্টেজেও অভিনয় করতে চাই, কারণ স্টেজে অভিনয়ের ফরম্যাটে মানে নাটক, দেয়ার আর নো রিটেক্স। হ্যাঁ, তো সেখানে আমি ওই ফরম্যাটটাও একটু এক্সপ্লোর করতে চাই। সেটা যদি ব্রডওয়ে মিউজিক্যাল হয় তাহলে ইভেন বেটার। সেখানে যদি আমি গানও তৈরি করতে পারি, অরিজিনাল গান তৈরি করতে পারি, বা সেরকম কোনো প্রোডাকশনের কথা নিজে যদি ভাবতে পারি ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে আই বি ভেরি হ্যাপি। তো এরকম কিছু ভাবনা মাথায় রয়েছে, ছিটে ফোটা রয়েছে, তো সেগুলোকে অ্যামালগামেট করে আমাকে আরেকটু সাজিয়ে নিতে হবে। এবং ক্রিয়েটিভলি যা যা কাজ, মানে প্লেব্যাকস আর হ্যাপেনিং, এগুলো নিজে নিজে যেগুলো হচ্ছে সেগুলো তো হচ্ছে, সেগুলো আমি প্ল্যান করছি না। সেগুলো আরও ভালো ভালো কিছু কাজ এলে সেগুলো আই বি ভেরি লাকি টু ডু ইট, হ্যাপি টু ডু ইট। তো সেটা চলছে। তার বাদে নিজের পরিকল্পনা এগুলো রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে আরও নিজের ইউটিউব চ্যানেলটা আমার গ্রো করছে, বাংলা সাবস্ক্রাইবার আমরা ক্রস করে গেছি। তো স্যাকশন ফিগার্সে যাচ্ছি না, কিন্তু মানুষ যেভাবে নিচ্ছে আমার কম্পোজার সেলফটাকে, তো সেইটাকে নিয়ে আরও এগোতে চাই। মানে মানুষকে সেই জায়গা দিয়ে আমি আশাহত করতে চাই না যে আমি কম্পোজ আর করলাম না খুব একটা বেশি। তো আই ওয়ান্ট টু কিপ অন মেকিং মিউজিক, সেই দিক দিয়ে সেই কাজগুলো নিয়ে আরও এগোতে চাই। আর অভিনয় করে যেহেতু আমি নিজে ভালো লেগেছে ক্রাফটটা, ওইটা নিয়ে, ওই সাবজেক্টটা নিয়ে আরও একটু নাড়াচাড়া করতে পারলে ভালো। এবং 10 বছর অবধি ভাবছি না, জাস্ট লিভিং ইচ ডে অ্যাট আ টাইম, কারণ লাইফ ইজ ফ্র্যাজাইল। তো 10 বছরটা এখন থেকে ভাবছি না, একটা বেসিক ওভারভিউ আছে যে এইগুলো করতে পারলে ভালো। বাট সবসময় ওরকম টার্গেট সেট করলে কি হয়, নিজেদেরও হাঁপিয়ে উঠতে হয়, তো অতটা সবসময় দৌড়ে কোনো লাভ নেই। সবই তো হলো, একটা জিনিস বলো, মানে এটা অলমোস্ট আমরা শেষের দিকে যাচ্ছি। বাবা মা দুজনেই তোমার কাছে খুব প্রিয়, এবং আমি তাদেরকে বহু বছর ধরে দেখছি। তো বকাটা কে বেশি দেয়, বাবা না মা? কিছু ভুল ত্রুটি হলে? মা, ওটা কমন ছোটবেলা থেকে। আর বাবা আবদারের জায়গা? হ্যাঁ, আবদারের জায়গা বলতে বাবা ঠিক মানে বকা দেওয়ার মতো মানুষ নয়। বাবা কিছু মানা করলে সেটা একটা, আমার যেটা খারাপ লাগে হচ্ছে বাবা মাকে বলে, বাবা আমাকে ডাইরেক্টলি বলে না। তো সেটা কেন বলে না, অভিযোগ। হ্যাঁ, তো এটা আমার ভালো লাগে না। ঠিক আছে, এই ইন্টারভিউটা দেখার পর নিশ্চয়ই কাকু বলবেন যে ও তো এটা করতে পারতো এরকম ভাবে, সেটা মাকে গিয়ে বলবে, মানে ভায়া মা, সেটাই সেই মেসেজটা আমার অব্দি আসবে। আর সেটা আরো মানে আরো অনেক কিছু মশলা চড়িয়ে আসবে আর কি। মানে ভীষণ একটা সিনেমাটিক একটা পরিবেশ, মানে সেটা কেন, সেটা নাও হতে পারে। এটাও হতে পারে যে আগামী দিনে মঞ্চে অভিনয় করার জন্য এটা একটা এক্সপিরিয়েন্সের ক্যান্ডিডেট হচ্ছে। নিশ্চয়ই।
কারণ সব কিছুরই একটা দাম আছে, Positive দিক পজিটিভ থাকে। দিক থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে গানের থেকে তোমার জগৎ চেনা, জগৎ তোমাকে চেনে গানের থ্রু দিয়ে। গানটা শুড বি ইয়ার ফার্স্ট চয়েস, তাই তো? এটাই থাকবে জীবনে, এবং গানটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে। এবং এই গান কিন্তু তোমাকে একটা জগতের কাছে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে এই গানের মাধ্যমে। প্রথম কম্পিটিশনে অমিতাভ বচ্চন জি এরকম গালে হাত দিয়ে শুনছি যে মেয়েটা গাইছে, আমার এখনো মনে পড়ে ভিডিওটা দেখলে। তারপরে ওনার সাথে যখন প্রথম ইন্টারাকশন হলো, কি বললেন উনি তোমায়? ওনার সাথে প্রথম আমার ওই এপিসোডটার আগে ইন্টারাকশন হয়েছিল, কারণ উনি ভূতনাথ প্রমোট করতে এসেছিলেন আমার একটা ছবি। তো যখন ফাইনালসে ঠিক হলো যে অমিত জি আসবেন, তখন হি কেম টু শুট আ প্রোমো উইথ আস ফর ফাইনালস। তো যেখানে আমার ব্যাপারে উনি একটা লাইন বলছেন এবং যে জিতেছিল ঐশ্বরিয়া ওর ব্যাপারে একটা লাইন উনি বলছেন। তো সেইটাতে প্রথম ওনাকে মিট করি, ওনার প্রতিটা শটের আগে এত ডিটেলিং, ধরো আমার টাইটা একটু নড়ে আছে সেটা উনি ঠিক করে দিচ্ছেন। মানে হি ইজ নট ওয়েটিং ফর এনিবডি ফ্রম দ্য প্রোডাকশন টু কাম অ্যান্ড মানে কতটা ইনভলভড। ওই আমি অমিতাভ বচ্চন সেই ব্যাগেজটা পাশে সরিয়ে রেখে শট দেওয়া, অ্যান্ড দেন হি ইজ ইন দ্য সেট, হি ইজ লাইক আ চাইল্ড হু ইজ লার্নিং, হি ইজ ডিসকভারিং হিমসেলফ। এবং ওটা তো একটা সিনেমার ডায়ালগ নয়, ওটা তো একটা সিনেমা নয়, ওটাকে সামান্য রিয়ালিটি শো কম্পিটিশন, আজকে হবে কালকে শেষ হয়ে যাবে। কিন্তু আমি দেখলাম কোনো কাজই ছোট বা বড় হয় না, ওনাকে দিয়ে সেটা আমি আরো বেশি করে বুঝলাম আর কি। তখন বাচ্চা ছিলাম তো, কাকে মিট করেছি কার সামনে দাঁড়িয়ে আছি সেটা এখন বেশি। পরবর্তীকালে ওনার সাথে আবার মুখোমুখি হয়েছে, একটা ক্যাম্পেইন হয়েছিল, ওখানে কেউ মিট করেছিলাম এবং অমিত জিকে ওখানে মিট করেছিলাম। তো ওনাদের গিয়ে অবভিয়াসলি ওনাদের ব্লেসিং নিলাম, বললেন যে আরে বেটিয়া প্যার নেই ছুটি হ্যাঁ। সো দে হ্যাভ বিন ভেরি কাইন্ড। সো ওটা মানে মনে থেকে গেছে, মানে কিছু there are certain memories which are etched very vividly in my mind. তোমার যে মনের মানুষ হবে, আচ্ছা হবে, আমি আগেই আটকে দিয়েছি, তার মানে কল্পনাটা কিরকম রেখেছে, মানে হোয়াট টাইপ অফ পারসন ইউ ওয়ান্ট অ্যাজ এ পার্টনার ফর ইউর লাইফ? আমার এরকম কোনো চেকলিস্ট নেই, আনলাইক মোস্ট অফ দি আদার। আমি বলি প্রথমটা, তাকে গান ভালোবাসতে হবে, একদম, তাহলে অন্বেষাকে সে বুঝতে পারবে। আমার মনের কথা বলেছো, হ্যাঁ গান ভালোবাসলে আমি একটু খুশি হব। মানে সে নিজের মিউজিশিয়ান তাকে হতে হবে এরকম কোনো ব্যাপার না, হলে খুবই ভালো। আর গান ভালোবাসলে অবশ্যই গানের কিছু আলোচনা বা ওটা যেহেতু আমার লাইফের একটা ইন্টিগ্রাল পার্ট, কিছু সাংগীতিক আলোচনা তো হবেই। আমার মানে if he has to be welcomed in my family, তো গান ভালোবাসলে ভালো আর কি। মানে ইটস নট সাম মানে ক্রাইটেরিয়া, বাট ভালোবাসলে ভালো। বেসিক্যালি ভ্যালু সিস্টেমের দিক দিয়ে দেয়ার হ্যাজ টু বি অ্যান ইন্টারসেকশন, কারণ আমার মনে হয় যে বিকজ আই এম আ সিনসিয়ার অনেস্ট পার্সন, ইফ হি ইজ অলসো আ সিনসিয়ার অনেস্ট পার্সন, দ্যাট উইল বি নাইস ইন দ্য লং রান, তাহলে আমার চলতে সুবিধা হবে। আর বেসিক ভ্যালুস কিছু এক হলে ভালো। যাই হোক, মানে তোমার আগামী দিনের জন্য আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল, আর আমাদের এখানে আসার জন্য তোমাকে একটা বড় থ্যাংক ইউ। ধন্য বলে বাদ দিতে চাই না, আমাদের ইটস মাজা বাংলার তরফ থেকে একটা ছোট্ট উপহার। তো দেখতে নয় এটা, থ্যাংক ইউ। ঠিক আছে, আশা করি খুব ভালো লাগলো। এবং যেতে যেতে তুমি দর্শকদের কি বলবে? যেতে যেতে এটাই বলবো যে ফেয়ারি টেল যারা ভালোবাসো, যারা রূপকথার গল্প ভালোবাসো এবং জীবনে প্রচুর কমপ্লেক্সিটিজ এবং কেওস থেকে 2 ঘন্টা একটুখানি শান্তি পেতে চাও, তারা সবাই 21 তারিখে এসে, 21 তারিখ না হলেও মানে ছবিটা তো হলে থাকবে, 21 তারিখ রিলিজ হয়ে যাচ্ছে, নিকটবর্তী প্রেক্ষাগৃহে এসে হাম সাথ দ্য মিউজিক্যাল দেখো। জমজমাট গানের ছবি, যেখানে ডায়লগের থেকে বেশি আমরা গান করেছি পুরো ছবিটা জুড়ে। তো গান গেয়ে গিয়ে তোমাদেরকে পাগল করে দেবো ছবিটাতে। তো এসো একটুখানি পাগল হয়ে যাও। তোমাকে অনেক ধন্যবাদ আর থ্যাংক ইউ সো মাচ যে এতটা সময় দেওয়ার জন্য। আর আপনাদের উদ্দেশ্যে বলি, এরকম আড্ডা তো আমাদের এখানে চলতেই থাকবে, আর এই আড্ডার সাক্ষী থাকতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সুতরাং যারা করেছেন তারা জানেন যে আমাদের ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুক তো রয়েছে, একই সাথে আমাদের রয়েছে ওয়েবসাইট, সবকটাই ইটস মাজা বাংলা নামে। সুতরাং আর দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বিনোদনের সব রকম আপডেটেড থাকতে হলে এবং এই ধরনের আড্ডার সাক্ষী থাকতে হলে চ্যানেল দেখতেই হবে, এবং আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন আর সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন ইটস মাজা বাংলা, বিনোদনে নতুন মজা।